ডিসকাশনের যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে যে কোনো একটা বিষয় খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন তৈরি করব বা খুব সুন্দরভাবে আমরা সেটাকে উপস্থাপন করব, হ্যাঁ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে। তো তোমরা নর্মালি যে কলেজের যে সমস্ত ক্লাসগুলো আমরা নর্মালি নিয়ে থাকি প্রজেক্টরের মাধ্যমে, সেখানে তোমরা দেখেছো যে আমরা বিভিন্ন পড়ার বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে দিই। সেখানে অ্যানিমেশন গুলো আমরা যোগ করে থাকি। অনেক সময় আমরা কিছু ইমেজ গুলো, রিয়াল যে ইমেজ গুলো, সেই ইমেজ গুলো আমরা ভিজুয়ালাইজ করে থাকি পাওয়ার পয়েন্টের মাধ্যমে। কিছু চার্টস, কিছু টেবিল, সেগুলো আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে খুব ইজিলি তোমাদের সামনে উপস্থাপন করি। এর ফলে কি হয় যে পড়ার বিষয়গুলো নর্মালি আমাদের কাছে খুব ইজি হয়ে যায়। তাহলে আজকের এই ক্লাসটাতে আমরা এইটাই শিখবো তোমরা কি করে এই পাওয়ার পয়েন্ট খুব ইজিলি তৈরি করতে পারবে, সেই বিষয়ে একটা বিস্তারিত আমরা আলোচনা করব, হ্যাঁ। কি করে আমরা এই যে ফ্রন্ট পেজটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফ্রন্ট পেজটা আমরা কি করে বানাবো। এখানে যে ডাইনোসরটা লাফাচ্ছে, হ্যাঁ, ঠিক তেমনি একটা অ্যাস্ট্রোনটস এর ছবি দিয়েছি যেটা স্পেসে মহাশূন্যে ভাসছে। একই রকম করে একটা খাবার এখানে দেওয়া আছে, যদিও আমি খাবারটার নাম জানি না, হ্যাঁ। তো এই পাওয়ার পয়েন্টের মধ্যে এই অপশনস গুলো ছিল আর কি, 3D মডেল হিসেবে। তো সেই অপশনস গুলো থেকেই এই ডাইনোসরটাকে নেওয়া, অ্যাস্ট্রোনটসটাকে নেওয়া, এবং তোমার এই যে একটা আমার না জানা যে একটা খাবার, সেই খাবারটাকে এখানে রাখা আছে, হ্যাঁ? তাহলে এগুলো সবই পাওয়ার পয়েন্টের মধ্যে অলরেডি ইনবিল্ড থাকে। তো সেই ইনবিল্ড যে তোমার 3D মডেল, সেগুলোও আমরা ব্যবহার করে আমরা পড়ার বিষয়গুলোকে আমরা কিন্তু খুব ইজিলি উপস্থাপন করতে পারি। আচ্ছা, তাহলে শুরু করি। পাওয়ার পয়েন্ট কি জিনিস একটুখানি আমরা জেনে নিই আগে, যে পাওয়ার পয়েন্টটা কে তৈরি করেছিল, কোন সাল থেকে এই পাওয়ার পয়েন্টটার তোমার হচ্ছে গোটা পৃথিবী ব্যাপী জনপ্রিয়তাটা পায়। তো সেই জিনিসগুলো আমরা পড়বো, এবং তারপরে আমাদের মেন যে কন্টেন্ট, কি করে আমরা পাওয়ার পয়েন্ট তৈরি করব, টাইটেল পেজটা তৈরি করব কি করে, এবং আমাদের যে তোমার ইন্ট্রোডাকশন কি করে আমরা তৈরি করব, কিভাবে টেবিল অ্যাড করবো, এই জিনিসগুলো পরে ধীরে ধীরে একটু যাবো, হ্যাঁ। তো এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা পিপিটি, এটাকে আমরা সংক্ষেপে কি বলে থাকি, পিপিটিও বলে থাকি। এটা একটা ডিজিটাল স্লাইড শো বলা হয়। এটা একটা কি, ডিজিটাল স্লাইড শো। ডিজিটাল মানে আমরা কি কি বলতে পারি, যে এটা একটা তোমার সফট কপি হবে বা কম্পিউটারে তৈরি করা হবে, এবং যে কোনো সময় তুমি এটাকে এডিট করতে পারো ইচ্ছে মতো। তুমি সেখানে নতুন নতুন তোমার ওয়ার্ড এন্টার করতে পারো, নতুন নতুন একটা তোমার ইমেজ তুমি সেখানে দিতে পারো, বা যে কোনো ধরনের এডিটিং কাজগুলো আমরা কিন্তু এই জায়গাটাতে করতে পারবো। কিন্তু যদি এটাই ডিজিটাল না হয়ে যদি একটা হার্ড কপি আমরা যদি প্রিন্ট আকারে বের করতাম, একটা যদি পিডিএফ আকারে থাকতো, তাহলে কিন্তু সেইটাকে আমরা কিন্তু এই এডিটিং গুলো করতে পারবো না। তাহলে এটা একটা ডিজিটাল হচ্ছে স্লাইড শো, যেটা নর্মালি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা ব্যবহার করে এই পিপিটিটা তৈরি করা হয়। এবং খুব সহজভাবেই আমরা কি করতে পারি, জানার বিষয়গুলোকে বা ইনফরমেশন গুলোকে আমরা লোকের সামনে আমরা খুব ইজিলি উপস্থাপন করতে পারি। তো সেই রকম একটা সফটওয়্যারকে আমরা কি বলবো, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ। এটা কি হিসেবে কাজ করে, একটা ভিজুয়াল এইড হিসেবে কাজ করে, যেটা আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি। এখন যেটা তোমাদের সামনে উপস্থাপন করছি সেইটাকে তোমরা দেখতে পাচ্ছ, এবং আমি যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটা কিন্তু পাওয়ার পয়েন্ট ব্যবহার করেই কিন্তু নিচ্ছি, এবং তোমরা নিজেরা কিন্তু সেইটাকে দেখতে পাচ্ছ, প্লাস আমার কথাগুলো কিন্তু শুনতেও পাচ্ছ। তাহলে এটাকে আমরা একটা ভিজুয়াল এইড বলবো, এবং যেটা অলরেডি কি সাপোর্ট করে, যে স্পিকার মানে কথোপকথন যে তোমাদের সাথে আমার হচ্ছে, সেইটাও কিন্তু এই মাইক্রোসফট যে পাওয়ার পয়েন্ট এটা কিন্তু তোমার সাপোর্ট করে। এবং এখানে আমরা টেক্সট গুলোকে অর্গানাইজ করতে পারি, আগে পরে আমরা সাজাতে পারি, এবং কোন দিকে নিয়ে যাব সেগুলো আমরা করতে পারি। ইমেজ গুলোকে আমরা অর্গানাইজ করতে পারি। এখানে যে ইমেজটা আছে, এই তোমার এই পাশটাতে তোমরা দেখতে পাচ্ছ ইমেজটা, এই ইমেজটা আমি চাইলে এই ইমেজটাকে নিচের দিকে রাখতে পারি, বাম দিকে রাখতে পারি, উপরে রাখতে পারি, যে কোনো জায়গাগুলোতে ইমেজগুলোকে নিয়ে যাওয়া যায় এবং খুব ইজিলি নিয়ে যাওয়া যায়। যেটা ওয়ার্ডে মাইক্রোসফট যে তোমার মাইক্রোসফটের ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডে কিন্তু খুব ইজিলি এই যে ইমেজগুলোকে বা টেক্সট গুলোকে আমরা কিন্তু ইজিলি সরাতে পারি না। সেখানেও সরানো যায়, কিন্তু পাওয়ার পয়েন্টের মতো কিন্তু এত ইজিলি কিন্তু সরানো যায় না। একই রকম করে এখানে আমরা চার্টস দিতে পারি, সেই চার্টসটাকে আমরা অর্গানাইজ করতে পারি, মুভ করাতে পারি, মাল্টিমিডিয়া এখানে এন্টার করাতে পারি। যদি তোমার মনে হয় যে কোনো একটা নদীতে ধরো সয়েল ইরোশন হচ্ছে, এবং তুমি চাক্ষুষ সেই সয়েল ইরোশনটা তুমি দেখছো, তখন আমরা নর্মালি সকলের মতো আমরাও কি করি, ক্যামেরা বের করে সেই সয়েল ইরোশনটাকে দেখি। এবার ক্যামেরার মধ্য দিয়ে আমরা সয়েল ইরোশনটাকে এই কারণেই দেখি, যাতে আমি সেই সয়েল ইরোশনটাকে আমি আমার চোখ দিয়ে বা আমার মোবাইলের চোখ দিয়ে আমি এই পৃথিবীর যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে আমরা সেই ভিডিওটা বা সেই যে ইরোশনটা রয়েছে সেই ইরোশনটা দেখাবো। অর্থাৎ আমি বলতে চাইছি, আমরা
সেটাকে সোশ্যাল মিডিয়া গুলোতে আবার আমরা আপলোড করে দিই, যে কারণে সকলেই সেটাকে দেখতে পায়। তাহলে আমরা যদি এরকম মনে করি যে আমি পাওয়ার পয়েন্টে সেই ভিডিওটা আমি মানে এন্টার করাবো এবং আমি স্টুডেন্টদের বা আহ, যে সমস্ত মানুষজন নর্মালি এই সয়েল ইরোশনটাকে ভালো করে বুঝতে চাইছে তাকে আমি বোঝাবো, তাহলে চাক্ষুষ আমরা সেই ভিডিওগুলো পাওয়ার পয়েন্টের মাধ্যমে মানে ইনপুট করেও কিন্তু আমরা সেই পড়ার বিষয়গুলোকে ইজিলি উপস্থাপন করতে পারি। এবং এই যে বিষয়গুলো যেগুলো বললাম, টেক্সট বললাম, তারপরে তোমার ইমেজেস বললাম, চার্টস বললাম, টেবিলস বললাম, মাল্টিমিডিয়া, এইগুলো কিন্তু পরপর একটা সিকোয়েন্স ম্যানারে কয়েকটা পেজের মাধ্যমে কিন্তু উপস্থাপন করা হয়, যেগুলোকে আমরা নর্মালি বলে থাকি স্লাইডস বলে থাকি। কি বলে থাকি এগুলোকে? আমরা স্লাইডস বলবো। যেমন যেই পেজটা তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এই টোটাল যে পেজটা রয়েছে, এই টোটাল পেজটা কিন্তু একটা স্লাইডস। বোঝা গেল? তাহলে এই টোটাল পেজটা হচ্ছে একটা স্লাইড। এর আগের পেজে যে তোমার আমার টাইটেল পেজটা বানানো ছিল, সেই টাইটেল পেজটাও কিন্তু একটা কি স্লাইড। আপাতত আমরা 2 নম্বর স্লাইডে আছি, হ্যাঁ? এরকম যদি আরো পড়ার বিষয় থাকে, ইনফরমেশন থাকে, তাহলে আরো স্লাইডের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। আচ্ছা, এবার দেখো এই পাওয়ার পয়েন্ট যেখানে আমরা ইজিলি এই জানার বিষয়গুলোকে, নলেজ গুলোকে আমরা ইজিলি উপস্থাপন করতে পারি, এই পাওয়ার পয়েন্টটা নর্মালি ডেভেলপড করেছিল এই পাওয়ার পয়েন্ট নামক সফটওয়্যারটা 1984 সালে রবার্ট গ্যাসকিন্স আর হচ্ছে ড্যানিস অস্টিন। কোথায়? সিলিকন ভ্যালি স্টার্টআপ বলে একটা তোমার হচ্ছে অর্গানাইজেশন রয়েছে, তো সেই সিলিকন ভ্যালি স্টার্টআপে যার নাম হচ্ছে তোমার ফরথট ইনকর্পোরেশন। তাহলে সেই জায়গাটাতে তারা এই নর্মালি পাওয়ার পয়েন্ট যে সফটওয়্যার রয়েছে এটাকে ডেভেলপড করে, এবং শুরুর দিকটাতে নর্মালি এই যে পাওয়ার পয়েন্ট রয়েছে এটা নর্মালি অ্যাপেল ম্যাসিনটোস, যেটা একটা মাস মার্কেট পার্সোনাল কম্পিউটার ছিল সেই সময়কার। তাহলে সেই যে তোমার পার্সোনাল কম্পিউটার রয়েছে, সেই পার্সোনাল কম্পিউটারের জন্য নর্মালি এই পাওয়ার পয়েন্টটাকে ডিজাইন করা হয়েছিল। এবং শুরুর দিকটাতে এই যে পাওয়ার পয়েন্ট রয়েছে, এই পাওয়ার পয়েন্টটার কিন্তু নাম ছিল প্রেজেন্টার। তাহলে শুরুর দিকটাতে যে সময়টাতে এই তোমার অ্যাপেল ম্যাসিনটোস বলে যে মাস মার্কেট পার্সোনাল কম্পিউটার রয়েছে তার জন্য এই পাওয়ার পয়েন্টটা তৈরি হয়েছিল, তখন এর নাম কিন্তু এখনকার যে আমরা বলে থাকি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তাহলে এরকম নাম ছিল না, এর নামটা ছিল প্রেজেন্টার বলে নাম ছিল। এবং 1987 সালে, অর্থাৎ 1984 সালে এটা ডেভেলপ হয় এবং 87 সালে কিন্তু এর নামটা কিন্তু রিনেমড হয় এবং নতুন করে এর নামকরণ করা হয়, যাটা হচ্ছে তোমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এই 1987 সালের জাস্ট 3 মাস পরে, এটা রিলিজ হওয়ার 3 মাস পরে মাইক্রোসফট কি করে, এই যে তোমার হচ্ছে কোম্পানি রয়েছে, এই কোম্পানিটাকে তোমার অ্যাকোয়ার করে, মানে এটাকে সে কিনে নেয়। এবং এই সফটওয়্যারটার জন্য মাইক্রোসফটকে নর্মালি 14 মিলিয়ন ইউএস ডলার নর্মালি এটার জন্য খরচ করতে হয়েছিল। হ্যাঁ, এমনি এমনি তো আর মাইক্রোসফটকে দেবে না, তাই না? তাহলে তার জন্য 14 মিলিয়ন ডলার এটা কিন্তু খরচ করে বর্তমানে কিন্তু এই যে পাওয়ার পয়েন্ট রয়েছে এই সফটওয়্যারটা, এটা এখন মাইক্রোসফটের অধীনস্থ একটা সফটওয়্যার। হ্যাঁ, এই পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশন রয়েছে পিপিটি, এর কিছু ইম্পর্টেন্ট আসপেক্টস রয়েছে, যে আসপেক্টস গুলোর উপর বেস করেই আমরা নর্মালি পিপিটি গুলো তৈরি করে থাকি এবং ইনফরমেশন গুলো খুব ইজিলি আমরা শেয়ার করে থাকি। যে 1 নম্বর গুরুত্বপূর্ণ আসপেক্টস হচ্ছে স্লাইড। তোমরা অলরেডি স্লাইড কি জিনিস সেটা জানলে। যেমন এই যে পেজটা রয়েছে, এই পেজটা নিজেও কিন্তু একটা স্লাইড। দেখো এখানে বলা আছে দ্য সিঙ্গেল পেজ অর স্ক্রিন দ্যাট মেক্স আপ ইউর প্রেজেন্টেশন, মানে একটা মাত্র পেজ যেটা তোমার প্রেজেন্টেশনটাকে তৈরি করেছে, সেটাকেই আমরা কি বলবো? স্লাইড বলবো। আচ্ছা, 2 নম্বর কি বলছে? স্লাইড লেআউট অ্যান্ড টেমপ্লেটস। স্লাইড লেআউটস অ্যান্ড টেমপ্লেটস, এটা কি জিনিস? এটা বলছে প্রি ডিজাইনড অ্যারেঞ্জমেন্টস। প্রি ডিজাইনস মানে আগে থেকেই ডিজাইন করা আছে এরকম হচ্ছে অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কি বলবো? স্লাইড লেআউটস অ্যান্ড টেমপ্লেটস। এটাকে জাস্ট আমি একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এখানে দেখো এই নিচের দিকে দেখতে পাচ্ছ, এই যে নিচের অংশটাতে এখানে দেখা যাচ্ছে এই অংশটা, হ্যাঁ স্যার। এখানে হ্যাঁ, স্যার। দেখো স্লাইড 4 of 8 লেখা আছে না? স্লাইড 4 of 8, তার মানে এই যে প্রেজেন্টেশনটা হচ্ছে এখানে টোটাল কটা স্লাইড আছে? 8টা স্লাইড আছে। এবং 8টা স্লাইডের মধ্যে আমরা যে স্লাইডটাতে আছি কারেন্ট স্লাইড, এটার নাম্বার কত? 4 নম্বর স্লাইড। 4 নম্বর স্লাইডে আমরা কিন্তু আছি। তাহলে স্লাইড বলতে আমরা এই প্রত্যেকটা পেজগুলোকে আমরা স্লাইড বলবো, এটা আমরা বুঝে গেলাম। এবার দেখো পরের যে 2 নম্বর আসপেক্টটা বলা আছে স্লাইড লেআউটস অ্যান্ড টেমপ্লেটস, এটা বললাম প্রি ডিজাইনড অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ আগে থেকেই
তোমার হচ্ছে এই যে স্লাইডটা আছে এটাকে ডিজাইন করা থাকে যে কোথায় তুমি টাইটেল লিখবে, কোথায় তুমি টেক্সট বক্স গুলো রাখবে, কোথায় তুমি তোমার কি বলে চার্ট গুলোকে রাখবে, কোথায় তুমি টেবিল গুলো দেবে, এগুলো আগে থেকেই অ্যারেঞ্জমেন্ট করা থাকে। জাস্ট আমি নতুন একটা স্লাইড নিলাম, এই যে দেখো নিউ স্লাইড এখানে অপশন দেখতে পাচ্ছ, নিউ স্লাইড। তাহলে এই নিউ স্লাইডে যদি আমি ক্লিক করি দেখবে আর একটা স্লাইড অ্যাড হবে, আর একটা স্লাইড দেখো অ্যাড হয়ে গেল, তাই তো? তাহলে এই স্লাইডটা এখন আপাতত ব্ল্যাঙ্ক আছে, এটাকে যদি আমি এই যে লেআউটে যাই, দেখো লেআউট, তাহলে এখানে অটোমেটিক্যালি আগে থেকেই দেখো এই যে দুটো তোমার টাইটেল স্লাইড আছে, এখানে বলা আছে দেখো টাইটেল অ্যান্ড কন্টেন্ট, এখানে বলা আছে সেকশন হেডার, এখানে দেখো টু কন্টেন্ট আছে। তাহলে এখানে জাস্ট আমি কন্টেন্ট, এই কন্টেন্টটাতে আমি যদি ক্লিক করি তাহলে এখানে কি দেখাচ্ছে যে এই ঘরে তুমি টাইটেল লিখতে পারবে। এখানে ধরো তুমি টাইটেল লিখবে ইন্ট্রোডাকশন, তাহলে এখানে তুমি লিখে দাও ইন্ট্রোডাকশন, তাহলে এখানে ইন্ট্রোডাকশন আমি লিখে দিলাম। তাহলে তোমার ফরম্যাটটা অ্যাকচুয়ালি কিরকম হবে সেই ফরম্যাটটা আগে থেকেই যে প্রি ডিটারমাইন করা থাকে, প্রি ডিজাইন করা থাকে, সেইটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলবো, স্লাইড লেআউটস অ্যান্ড টেমপ্লেটস। এবং আমরা এখানে দেখো যে রাইট ক্লিক করে লেআউটেই গেলাম, তাই না? এই যে লেআউটে গিয়ে তারপরে আমরা এখান থেকে বাছবো আমার জন্য কোনটা সুইটেবল। এবার এগুলো যদি তোমার জন্য কোনোটাই সুইটেবল না হয় তাহলে তুমি নিজে বানাবে, এবং তার জন্য আমরা ব্ল্যাঙ্ক ইউজ করব। হ্যাঁ, তার জন্য কি ইউজ করব, ব্ল্যাঙ্ক ইউজ করব। এবং তারপরে আমরা আমাদের পছন্দ মতো আমরা টাইটেলের জন্য একটা বক্স অ্যাড করব এবং ছবির জন্য বক্স অ্যাড করব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমরা বক্স করতে পারি। কিন্তু আমাদেরই সুবিধার জন্য তোমার হচ্ছে এই মাইক্রোসফট এরকম আগে থেকেই কিছু তোমার টেমপ্লেট বা লেআউট বানিয়ে রেখেছে। যদি কারো মনে হয় যে একটা টাইটেল লাগবে এবং দুটো তোমার হচ্ছে কন্টেন্ট দিতে হবে, তাহলে এই এই কম্পারিজন বলে যে তোমার মাঝখানে একটা লেআউট আছে, সেই লেআউটটাকে সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাবে, তোমাকে এক্সট্রা করে নতুন করে আর টেক্সট বক্স অ্যাড করতে হবে না। তাহলে এই ২ নম্বরটা বোঝা গেছে? হুম? হ্যাঁ স্যার। হ্যাঁ, ২ নম্বরটা বোঝা গেছে। হ্যাঁ স্যার। ৩ নম্বরটা বলা আছে দেখো ট্রানজিশনস। ট্রানজিশনস অ্যাকচুয়ালি কি? ট্রানজিশনস মানে হচ্ছে এই যে স্লাইড গুলো যে আসছে পরপর, তো এই যে স্লাইড গুলো আসার মধ্যে কিছু ইফেক্টস দেওয়া আছে কিনা। ইফেক্টস বলতে কিছু ধরো অ্যানিমেশন টাইপস এর কিছু করা আছে কিনা, একটা স্লাইডের পরে আরেকটা স্লাইড যখন ওপেন হচ্ছে সেখানে কিছু কম্পন, সেখানে কিছু মুভমেন্ট ঘটছে কিনা, এই প্রসেসটাকে নরমালি আমরা বলে থাকবো ট্রানজিশনস। যেমনটা দেখো এই যে তোমার উপরের দিকটাতে দেখো এই যে ট্রানজিশন আছে না, ফাইল, তারপরে ধরো ইনসার্ট বলে আছে, হোম আছে, ড্র বলে আছে, ডিজাইন বলে দেওয়া আছে, তারপরে দেখো ট্রানজিশনস আছে না, ট্রানজিশনস, ট্রানজিশনস দেখা যাচ্ছে, তাই না? তাহলে এখানে ধরো আমি এই যে শেপটা ক্লিক করব, শেপ, দেখো এই যে শেপটা যদি ক্লিক করি তাহলে এরকম হয়ে গেল, এরকম করে এটা ওপেন হবে। আমি যদি এই কার্টেনটা দিই, কার্টেন দেখো, কার্টেনটা দিলে এরকম করে ওপেন হচ্ছে, তাই না? তাহলে এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো ট্রানজিশনস বুঝবো। তাহলে এখানে অসংখ্য অপশন আছে, তোমার যেটা ভালো মনে হবে। ধরো রিপল যদি নিই, তাহলে রিপল নিলে এইরকম করে এর একটা ভিজুয়াল ইফেক্ট শো করবে। হানি কম বলে একটা আছে দেখো, এটা ক্লিক করলে এরকম একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাবো। ক্লক যদি তুমি ইউজ করো তাহলে ক্লক ইউজ করলে দেখো এটা ক্লকের মতো ডিরেকশন দেখাচ্ছে। ডিজলভ যদি তুমি ক্লিক করো তাহলে ডিজলভ হওয়ার মতো একটা তোমার ভিজুয়াল ইফেক্টস কিন্তু এখানে প্রদর্শন করবে। আবার ফ্লিপ আমরা করতে পারি। তো এগুলো তোমরা পরে ক্লিক করে করে দেখবে যে তোমার জন্য কোনটা সুইটেবল, মানে তুমি কোনটাকে পছন্দ করছো সেই রকম তুমি কিন্তু প্রত্যেকটা স্লাইডের এরকম ট্রানজিশন দিতে পারো। তাহলে আমরা বুঝতে পারবো যে নেক্সট স্লাইডসটা আসছে আর কি। বোঝা গেছে ৩ নম্বরটা? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো ৪ নম্বর কি বলা আছে, অ্যানিমেশনস। অ্যানিমেশনস অর্থাৎ অনেক সময় দেখবে পাওয়ার পয়েন্টে আমরাই তৈরি করে থাকি যে রেনফল হচ্ছে, আর রেনফলের আমরা রেনফল গুলোকে আমরা লাইন দিয়ে ডট ডট দিয়ে দেখিয়ে থাকি যে রেনফল তোমার কি বলে উপর থেকে নিচের দিকে পড়ছে। বা তোমাদের হয়তোবা মনে থাকবে যে ক্লাইমেটোলজি পড়ানোর সময় আমি একটা ইনসোলেশনের একটা পার্ট যখন পড়িয়েছিলাম তখনই আমি এরকম দেখিয়েছিলাম যে সূর্য জাস্ট উঠছে, তারপরে সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীর দিকে আসছে, তার 1 ভাগ যেটাকে আমরা 100% দেখি, সেখান থেকে তোমার 34% অ্যালবেডো হয়ে তোমার এই আমাদের যে পৃথিবীর বায়ুমণ্ডল সেখান থেকে তোমার মহাশূন্যে ফিরে যাচ্ছে, এই রিলেটেড কিন্তু একটা অ্যানিমেশনস করেছিলাম, তাই না? সেখানে অ্যারো দিয়ে দেখানো হচ্ছিল যে কার পরে কোন জিনিসটা আসবে, একটা অর্গানাইজেশন মানে ওয়েল অর্গানাইজড ফর্মে কিন্তু প্রত্যেকটা বিষয় দেখানো হয়েছিল। তাহলে এই বিষয়টাকেই নরমালি আমরা কি বলবো,
অ্যানিমেশনস বলবো। এই অ্যানিমেশনস করার ফলে যে বিষয়টা একসঙ্গে ছবির মধ্যে দেখলে আমাদের বুঝতে অসুবিধা হয়, সেই জিনিসটা পরপর যখন ধাপে ধাপে আসবে, সেগুলো কিন্তু বুঝতে আমাদের অনেক ইজি হয়। হ্যাঁ, তাহলে আমরা এই পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন গুলো অ্যাড করতে পারি। এখানে দেখো অ্যানিমেশন বলে একটা তোমার ফাংশনসও আছে এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। এই যে ট্রানজিশনের পরেই দেখো অ্যানিমেশনস গুলো আছে না, অ্যানিমেশনস দেখো, অ্যানিমেশনস এখানে দেওয়া আছে। ধরো আমি কি করতে চাইছি, এই যে অ্যানিমেশন যে শব্দটা আছে এটাকে আমি পরে নিয়ে আসবো, মানে ফার্স্ট একেবারে ওপেন হলেই চারটে যে তোমার আসপেক্টস গুলো আসছে এগুলো আসবে না, আমি অ্যানিমেশনটাকে পরে নিয়ে আসবো। তাহলে এই তোমার অ্যানিমেশন এই লাইনটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখো আমি এটাকে বললাম যে এইটা ফ্লাই করতে করতে আসবে, এটা ফ্লাই করতে করতে আসবে। এবার দেখো এটাকে আমি ধরো ওপেন করছি, এই 4 নম্বরটা এলো কি, এখানে 4 নম্বরটা কিন্তু নেই, তাই না? এখন যদি আমি ধরো নেক্সট ক্লিক করি অ্যারোতে, তাহলে দেখো অ্যানিমেশনসটা পরে এলো, তাই তো? তাহলে এইরকম করেও আমরা কিন্তু ডিজাইন করতে পারি আমাদের পাওয়ার পয়েন্টটাকে, যাতে এই যে পড়ার বিষয়গুলো রয়েছে এই পড়ার বিষয়গুলো অনেক বেশি মানে অনেক বেশি কি বলো মানে বোধগম্য হয় আর কি, এবং খুব সুন্দরভাবে জিনিসগুলোকে উপস্থাপন করা যায়, সে কারণে আমরা অ্যানিমেশন গুলোকে ইউজ করতে পারি। এই এতটুকু ক্লিয়ার হয়েছে সকলের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমরা চলে আসি আমাদের আজকের কোন কোন বিষয়গুলো আমরা শিখবো সেগুলো আমরা প্র্যাকটিক্যালি জানবো। হ্যাঁ, যে কিভাবে আমরা মানে প্রত্যেকটা বিষয় শিখবো সেগুলো প্র্যাকটিক্যালি এক একটা স্লাইডে আমরা শিখবো। দেখো আজকের কন্টেন্টটা এইরকম করে সাজানো হয়েছে। ফার্স্ট আমরা শিখবো টাইটেল পেজ ক্রিয়েশন, অর্থাৎ টাইটেল পেজটা আমি কি করে তৈরি করব। 2 নম্বর কি শিখবো, যে আমরা এই স্লাইডের উপর কি করে লিখবো। আমরা নর্মালি যেমন একটা খাতার উপর লিখি, ঠিক তেমনি এই যে স্লাইড গুলো রয়েছে এগুলো কিন্তু একটা খাতার পৃষ্ঠার মতো, হ্যাঁ, পেজের মতো। তাহলে এখানেও আমরা লিখবো কিন্তু পেন দিয়ে লিখবো না, এখানে আমাদের যে কম্পিউটারে কিবোর্ড গুলো থাকে, তাহলে সেই কিবোর্ডে যে সমস্ত নাম্বার গুলো থাকে, যে সমস্ত লেটার্স গুলো থাকে, সেই লেটার্স গুলো দিয়ে আমরা ইজিলি কিন্তু এখানে টেক্সট বক্স নিয়ে আমরা লিখতে পারি। তাহলে এই 2 নম্বর পার্টটা আমরা শিখবো কি করে টেক্সট ইনসার্ট করা হয়। তাহলে টেক্সট আমি লিখতে পারি, ঠিক তেমনি আগে থেকেই লেখা আছে একটা ওয়ার্ড ফাইলে বা ইন্টারনেটে, আমি কোনো রিটেন ডকুমেন্ট পেলাম, তাহলে সেই রিটেন ডকুমেন্টটাকে আমি কি করব, যে ইজিলি কিন্তু এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সেখানে আমি কপি করে পেস্টও করতে পারি। পেস্ট করার পর আমার মতো আমি কোনো লাইনটাকে আমি বাদ দিতে পারি, যে লাইনটা আমার দরকার নেই, অল্প অল্প করে যে জিনিসগুলো আমার দরকারি সেই জিনিসগুলোকে আমি রাখতে পারি। তাহলে কি করে টেক্সট অ্যাড করব সেইটা আমরা শিখবো। 4 নম্বর শিখবো কি, ইনসার্টিং ইমেজেস, অর্থাৎ আমি যদি পাশে এই টেক্সটের পাশে আমি একটা ছবি দিতে চাইছি, একটা ইমেজ আমি ইনসার্ট করতে চাইছি, তাহলে আমি ইমেজটা কি করে অ্যাড করব সেইটা শিখবো। এবং আর কি শিখবো, টেবিলস আমি কি করে ইনসার্ট করব। অর্থাৎ আমার ধরো মাইক্রোসফট যে এক্সেল রয়েছে সেই এক্সেলে আমার একটা টেবিল আছে বা ওয়ার্ডে একটা টেবিল আছে, সেটাকে আমি এখানে কি করে নিয়ে আসবো সেটা শিখবো। বা তোমার যদি মনে হয় যে আমি এখানেই অনেকগুলো কলামস অনেকগুলো রোজ আমি তৈরি করব এবং সেখানে ম্যানুয়ালি আমি পুট করব সেই টেবিলটা, তাহলে সেটাও কিন্তু এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ইজিলি করা যায়। 6 নম্বর বলছে দেখো ইনসার্টিং চার্টস, অর্থাৎ আমি কোনো ডায়াগ্রাম দিতে চাইছি, পাই ডায়াগ্রাম হতে পারে, বার ডায়াগ্রাম হতে পারে, হ্যাঁ, তাহলে সেগুলো আমি কি করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রোভাইড করব সেগুলো শিখবো। ইনসার্টিং ভিডিওস, কি করে আমি ভিডিওস গুলো এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমি দিতে পারবো, তাহলে আর নতুন করে আমাকে আর কোন ফোল্ডারে বা কোন ড্রাইভে আমার ভিডিওটা আছে সেটা ওপেন করে আমি প্লে করব এরকম না করলেও হবে। জাস্ট আমি যদি আমার ভিডিওটাকে এখানে ইনসার্ট করে দিই, তাহলে কিন্তু এই পাওয়ার পয়েন্টে একটার পর একটা স্লাইড যাবে, তোমার ভিডিও যে স্লাইডে আছে সেই স্লাইডটা কিন্তু যখন ওপেন হবে তখন ভিডিওটা আমরা সকলেই দেখতে পাবো। আর 8 নম্বরে কি বলা আছে, 3D মডেলস, যেটা আমি টাইটেল পেজে দিয়েছিলাম, যে ডাইনোসর ছিল, একটা অ্যাস্ট্রোনটস ছিল, একটা খাবার ছিল, তাই না? তাহলে সেই 3D মডেলস গুলো কি করে আমি ইনসার্ট করতে পারি এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, সেগুলো আমরা শিখবো। এবং লাস্ট আমরা শিখবো রেফারেন্স নিয়ে। রেফারেন্স বলতে আমরা কি বুঝি, এবং এই রেফারেন্সটার কি কি ফরম্যাটিং আছে, এবং নর্মালি সোশ্যাল সায়েন্সের যারা আমরা স্টুডেন্টস আছি তাদের জন্য কোন রেফারেন্স স্টাইলটা প্রেফারেবল, তা ও সেই তোমার রেফারেন্স যে স্টাইল রয়েছে সেইটাকে আমরা ফলো করব। এতটুকু বোঝা গেছে কি কি শিখবো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা শিখবো টাইটেল পেজ ক্রিয়েশন, তাই তো? তাহলে টাইটেল পেজ ক্রিয়েশনের জন্য জাস্ট আমি কি করব, যে একটা নতুন একটা তোমার হচ্ছে
কি বলে এটা, লেআউট নেব, হ্যাঁ, বা নতুন একটা স্লাইড নেব। তাহলে নিউ স্লাইডে গেলাম, নিউ স্লাইডে যাওয়ার পরে আমি ব্ল্যাঙ্ক নেব, তাহলে ব্ল্যাঙ্কই নিলাম, ব্ল্যাঙ্কটাকে আমি বেশি পছন্দ করি, তাহলে আমি ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম। এবার সাপোজ ধরো এখানে তোমার কি থাকবে, তোমার একটা পড়ার বিষয় থাকবে, বা তুমি কোনটাকে প্রেজেন্টেশন করবে সেই প্রেজেন্টেশনটা থাকবে। তাহলে এখানে আমি কোথায় গেলাম, এই যে টেক্সট বক্সে গেলাম, হ্যাঁ, ইনসার্ট, ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে গেলাম। তাহলে এই টেক্সট বক্সে গিয়ে আমি একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। তাহলে এই টেক্সট বক্স নেওয়ার পরে এখানে আমি লিখতে পারবো, হ্যাঁ। এখন যদি আমি সাপোজ ধরো লিখি যে তোমার কি বলে টার্নারি ডায়াগ্রাম লিখলাম, হ্যাঁ, টার্নারি ডায়াগ্রাম, বা আমি লিখে দিলাম এখানে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ টার্নারি ডায়াগ্রাম, এটা লিখলাম। তাহলে এখানে টেক্সট বক্সে দেখো এটা আমরা লিখে লিখে দিতে পারলাম। এবার আমার মনে হচ্ছে যে আমি এটাকে মাঝখানে রাখবো, তাহলে এই মিডিল পোর্শনটাতে আমি সিলেক্ট করে দিলাম, এটাকে আমি দুই মাথায় মিলিয়ে দিলাম যাতে মিডিল একেবারে পারফেক্ট মিডিল হয়। এবার মনে হলো যে এটা ছোট হয়ে গেল, এটাকে আমি বড় করব। তাহলে এই যে দেখো এখানে তোমার ফন্ট গুলো আছে ক্যালিব্রি, এই ক্যালিব্রি যদি না নিয়ে তুমি যদি অন্য স্টাইল নিতে চাও, ক্যামব্রিয়া নিতে চাও, তাহলে ক্যামব্রিয়া সিলেক্ট করবে, আলজেরিয়া হলে আলজেরিয়া সিলেক্ট করবে। তাহলে এগুলো আমরা সিলেক্ট করতে পারি। তো সবার আগে আমরা একটু ওই ফন্টটাকে আমি বাড়িয়ে দিই, তাহলে ফন্টটা দেখো 40 নিয়ে নিলাম, 40 নিলাম। এটাকে আমরা বোল্ড করতে পারি, বোল্ড করলে এটাকে আমরা ক্লিক করব। তারপরে এটা যদি তুমি টেক্সট শ্যাডো দিতে চাও তাহলে টেক্সট শ্যাডো, এটাকে আমরা ক্লিক করে দিলাম। কালারটা যদি তোমার মনে হয় যে না আমি এই কালারটা নেব না, অন্য কালার নেব, তাহলে তুমি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারো। আমরা যদি বড় করতে চাও জাস্ট এই এটাতে যদি তুমি ক্লিক করো তাহলে এটা বড় হতে থাকবে, হ্যাঁ। এবং এইটাকে যদি তোমার মনে হয় যে না আমি ক্যামব্রিয়া নেব, তাহলে এই ক্যামব্রিয়াতে সিলেক্ট করে দিলে কিন্তু এখানে একটা আমাদের যে টাইটেলটা সেই টাইটেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এবার তোমাদের মনে হতে পারে যে আমি টাইটেলটা ডিরেক্ট লিখবো না, আমার যেহেতু পরীক্ষা আছে, তাহলে আমি এখানে লিখবো অ্যাসাইনমেন্ট। তাহলে তুমি এরকম লিখতে পারো অ্যাসাইনমেন্ট অন। তাহলে এরকম করেও আমরা টাইটেল পেজটাকে বানাতে পারি যে অ্যাসাইনমেন্ট অন কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ টার্নারি ডায়াগ্রাম। এবার যদি কারো মনে হয় যে না আমি আহ, এটা আমি টার্ম পেপার তৈরি করব, তাহলে আমরা এখানে লিখবো টার্ম পেপার অন কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ টার্নারি ডায়াগ্রাম। বোঝা গেছে কি করে আমি হেডিংটা দেব, বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পারলাম তো স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু বলবে, হ্যাঁ। আচ্ছা এটা গেল। এবার ধরো শুধু তো আমার এই অ্যাসাইনমেন্টের টাইটেলটা থাকবে না, এবার এখানে যেহেতু তুমি পরীক্ষা দিচ্ছ, তাহলে এখানে কি কি থাকবে, তোমার ডিটেলস থাকবে, তোমার নাম থাকবে, তোমার রোল নম্বর থাকবে। তাহলে এখানে জাস্ট টেক্সট বক্সে গিয়ে নেম লিখবে। ধরো আমার নাম গৌতম দাস, তাহলে আমি এখানে লিখে দিই গৌতম দাস। আমার ধরো রোল নাম্বার আমি দিয়ে দিলাম, রোল নাম্বার। তাহলে রোল নাম্বারটা ধরো আমাদের সময় ছিল GEOH0003, এইটা ধরো রোল নাম্বার, হ্যাঁ। তারপরে ধরো তোমার রেজিস্ট্রেশন নাম্বার থাকতে পারে, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার তুমি এখানে দিয়ে দাও, রেজিস্ট্রেশন নাম্বার। এইরকম ধরো একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে। এবার তোমার মনে হলো যে আমি এটা একটা পেপার কোড দেবো, তাহলে পেপার কোড এখানে তুমি দিয়ে দাও যে DC 101। তারপরে আর কি থাকবে, যে তোমার হচ্ছে পেপার নেম, পেপার নেম। যদি মনে হয় যে এটা হচ্ছে তোমার সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি, তাহলে সয়েল অ্যান্ড বায়ো জিওগ্রাফি জাস্ট আমরা লিখলাম, তাহলে এটা লিখে দিলাম। এরকম করে তোমার যে সমস্ত ডিটেলস গুলো থাকবে সেই ডিটেলস গুলো এখানে দেবে। এবার যদি তোমার মনে হয় যে এটা আমি মাঝখানে রাখবো, তাহলে এই মাঝখানে দিলে, দেওয়ার পরে আবার তোমার যদি মনে হয় যে আমি ফন্টটাকে অন্য ফন্ট দেবো, তাহলে ফন্টটাকে তুমি বাড়ালে। যদি তোমার মনে হয় এটাকে তুমি আহ, আরো ওই বোল্ড করবে, বোল্ড করার পরে এটাকে শ্যাডো দেবে, তাহলে এটা দিয়ে দিলে। এবার যদি তোমার মনে হয় কালার তুমি চেঞ্জ করবে, তাহলে এখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারো। আবার যদি মনে হয় যে নেমটাকে আমি আলাদা কালার দেবো আর আমার নামটা আলাদা কালার থাকবে, তাহলে তুমি এখানে গিয়ে আলাদা আলাদা এই যে তোমার ইয়েটা টাইটেলটাকে তুমি এরকম করে আলাদা করতে পারো, হ্যাঁ। তাহলে এগুলো ইজিলি আমরা যদি একটু পাওয়ার পয়েন্ট এই সফটওয়্যারটাকে একটু আমরা ঘাঁটি, তাহলে কিন্তু এগুলো খুব সহজেই করতে পারবো। বোঝা যাচ্ছে এইটুকু? হ্যাঁ। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে তো। এবার ধরো তোমার মনে হলো যে তুমি এই লেখাটাকে এরকম করবে না, সুন্দর করে একটা সাজাবে আর কি। তাহলে এই যে দেখো ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এখানে দেখো শেপস বলে অপশন আছে। তাহলে এই শেপসে গিয়ে তুমি যদি
এইটাকে নিয়ে নাও, এই শেপটাকে ধরো আমি নিয়ে নিলাম, তাহলে এই শেপটার উপরেও আমরা টেক্সট গুলোকে পেস্ট করতে পারি। হ্যাঁ, এই শেপটা নেওয়া হলো, এই শেপটার ধরো কালার দিয়ে দেওয়া হলো, এখানে গ্রেডিয়েন্টস পিকচার প্যাটার্ন দিয়ে দিই, গ্রেডিয়েন্ট দিই, সরি এইটা, এখানে সাপোজ ধরো এইটা আছে, তাহলে এই মাঝখানে ধরো তুমি এটা অ্যাড করে নিলে, এবার ধরো এই যে লেখাটা লিখেছি এটাকে আমি এর উপর পেস্ট করব, তাহলে এটাকে কাট করে দাও, কাট করে এর উপর বসিয়ে দাও, তাহলে দেখো এইরকম একটা পেজের উপরেও কিন্তু আমরা আমাদের নামগুলোকে কিন্তু সুন্দর করে এখানে লিখতে পারি। তুমি এই পাশে দিতে পারো, মাঝখানে দিতে পারো, যেখানে খুশি, যেখানে তোমার ভালো মনে হবে সেই জায়গাতে তুমি কিন্তু এটাকে দিতে পারবে। হ্যাঁ, তাহলে এটাকে যদি বড় করতে চাই তাহলে আমরা আর ফন্টটাকে আমি আরো মানে একটু বড় করে নেব, তাহলে এরকম করে ধরো বড় করে দিলাম। এবার যদি তোমার মনে হয় যে এখানে তুমি কলেজের বা ইউনিভার্সিটির লোগো দেবে, তাহলে জাস্ট লোগোটাকে আমরা গুগল থেকে ডাউনলোড করব, গুগল থেকে ধরো এখানে গিয়ে আমরা লিখে দিলাম যে ইউজিবি লোগো, ইউজিবি লোগো, এটা কোন দিচ্ছে রে ভাই, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, ধরো এটার তুমি লোগো দেবে, তাহলে এখান থেকে পছন্দ মতো একটা তুমি লোগো সিলেক্ট করলে, করার পর এটাকে কপি করলে এবং পাওয়ার পয়েন্টে নিয়ে গিয়ে জাস্ট তুমি এটাকে পেস্ট করে দাও, তাহলে পেস্ট করে দেওয়া হলো। এবার এই লোগোটাকে তোমার জায়গা মতো এখানে প্লেস করে দিলে, ব্যাস এই প্লেসড হয়ে গেল। এটাকে তুমি এই পাশেই দাও বা এই পাশে দিতে পারো। হ্যাঁ, এখানে দেওয়া হলো, এটাকে মাঝখানে দিলেই ভালো লাগবে, মাঝখানে দেওয়া হলো। তাহলে আমাদের ফ্রন্ট পেজ এরকম করে হতে পারে। এবার ধরো তুমি ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দিইনি, তোমার মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে তুমি কালার দেবে, তাহলে এই সলিড ফিল্ড আছে, সলিড ফিল্ড নিলে এখানকার কালার গুলো নিতে পারি। আমি যেমন এই কালারটা পছন্দ করি, এই কালারটা পছন্দ করলে এটাকে আবার সাদা করতে হয়, এটাকে আবার সাদা করতে হবে, তাহলে এগুলো চেনা যাবে। এবার সাপোজ ধরো তোমার, তুমি এই কালার দেবে না, তুমি অন্য কালার দেবে, তাহলে আহ, আমাদের এখান থেকে আমরা সলিড ফিল থেকে ধরো তুমি এই কালারটাকে নেবে, তাহলে এই কালারটা দিয়ে দিলে, তাহলে এরকম একটা কালার চলে এলো। কালার নিতে পারো, এখানে গ্রেডিয়েন্ট ফিল বলে আছে, এখানে ভিন্ন ভিন্ন গ্রেডিয়েন্ট গুলো আছে, তুমি চাইলে এখানে গ্রেডিয়েন্ট বানাতে পারো, এগুলো পরের বিষয়। হ্যাঁ, আপাতত আমরা বেসিক গুলোই শিখি। এখানে যদি মনে হয় যে না তুমি টেক্সচার দেবে বা পিকচার দেবে, এখানে একটা পিকচারও এখানে দেওয়া যেতে পারে ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, পিকচার দিলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে। প্যাটার্ন ফিল হতে পারে, এই যে ভিন্ন ভিন্ন প্যাটার্ন গুলো আছে, এই প্যাটার্ন গুলো আমরা এখানে দিতে পারি। হ্যাঁ, প্যাটার্ন গুলো দেওয়া যেতে পারে। তো ভিন্ন ভিন্ন ভাবে আমরা কি করতে পারি, এই টাইটেল পেজটাকে তৈরি করতে পারি। এখানে এই টাইটেল পেজে আর কি দেওয়ার ইচ্ছা বলো দেখি, আর কিছু দেওয়ার ইচ্ছা আছে যে এইরকম কিছু দেওয়া যাবে কিনা স্যার, এরকম কিছু যদি থাকে বলো। হ্যাঁ, তারপরে আমি যাচ্ছি নেক্সট। আছে কিছু? এই বলো বলো, কথা বলো, দেরি হবে না হলে। না স্যার, আর তো কিছু নাই। হ্যাঁ স্যার, তাহলে ঠিকই আছে। মোটামুটি এরকম থাকলো, পরের কাজগুলো তোমরা আরো শিখবে। হ্যাঁ, যেমনটা আমি এই টাইটেলে একটা লাইন দিয়ে থাকি, যদি তোমার মনে হয় যে লাইনটা দেবে, তাহলে ইনসার্টে যাব, শেপসে যাব, এখানে গিয়ে এই বক্সগুলোর মধ্যে তুমি একটা চুজ করলে, এই বক্সগুলো চুজ করার পরে এইরকম করে একটা বক্স তুমি দিলে, দেওয়ার পরে জাস্ট এটা এখন দেখা যাচ্ছে না নিচের অংশটা, তার কারণ কালার দেওয়া আছে। এটাকে যদি তুমি নো ফিল করে দাও তাহলে দেখা যাবে। এবার ধরো এই যে লাইনটা আছে, এই লাইনটাকে তুমি ধরো আরো মোটা করবে, তাহলে এই যে এখানে দেখো লাইনটার ধরো কালার আছে, এই কালারটা যদি তুমি নাও, তাহলে এটাকে আরো মোটা করতে হবে। দেখো এইরকম মোটা করে দিলাম, এই মোটা করে দিলে এটা চলে এলো। এটাকে ছোট করি আর একটু, এই চলে এলো। এবার মনে হচ্ছে এই লাইনটাকে তুমি শ্যাডো দেবে, তাহলে এই শেপ ফরম্যাটে গেলাম, শেপ ইফেক্টসে গেলাম, গ্লো, এই গ্লোতে গিয়ে আমরা যদি এগুলো ক্লিক করি, তাহলে দেখো এই লাইনটার গায়েও কিন্তু শ্যাডো, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল? এবার লাইনটাতে আমি নরমালি করে থাকি যে এই তোমার যে লাইনটা আছে, এই লাইনটা নরমালি বারবার করে ঘুরবে, তাই না? তাহলে এখানে আমাকে অ্যানিমেশন দিতে হবে, এই অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাওয়ার পরে আমি যেটা দিই সেটার নাম হচ্ছে ওয়েজ। এখানে কয়েকটা সিলেক্টেড আছেই, এখানে যদি তুমি আরো চাও যে মোর এন্ট্রান্স ইফেক্টে যাবে, তাহলে এখানে ক্লিক করবে, এখানে গিয়ে
এই যে ওয়েজ বলে যে অপশনটা আছে এই ওয়েজটা আমি দিয়ে দিলাম। তাহলে দেখো এই লাইনটা এলো, কিন্তু এই লাইনটা এলো একবারই এলো, একবার আসার পরে কিন্তু থেমে গেল। দেখো এই যে একবার এলো, তারপরে কিন্তু আর হচ্ছে না, তাই না? কিন্তু তুমি চাইছো যে আমি যতক্ষণ পর্যন্ত এই টাইটেল পেজে থাকবো ততক্ষণ পর্যন্ত এটা থাকবে। তাহলে তোমাকে আবার এখানে সিলেক্ট করে এই অ্যানিমেশন প্যানে গিয়ে এটাকে গিয়ে এই যে তোমার যে আমি অ্যানিমেশনটা নিয়েছি তাকে টাইমিং এ যাব। সরি, মাউসটা টাইমিং এ গেলাম। টাইমিং এ যাওয়ার পরে দেখো রিপিট বলে অপশন আছে, এখানে বলা আছে নান। তাহলে আমরা কি করব, যে আমরা এটা আনটিল নেক্সট এন্ড অফ স্লাইড বলবো। হ্যাঁ, আনটিল এন্ড অফ স্লাইড বলবো, তাহলে স্লাইড শেষ হলেই ও তোমার হচ্ছে যেরকম ওর অ্যানিমেশন সেটা করা বন্ধ করবে। তুমি যদি আনটিল নেক্সট ক্লিক করো তাহলে ক্লিক করা পর্যন্ত ওই অ্যানিমেশনটা হতে থাকবে। এখানে 10 সেকেন্ড 5 সেকেন্ড আছে, তাহলে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে তুমি দিতে পারো। তাহলে আমি আনটিল এন্ড অফ স্লাইড করে দিলাম। এবং এই যে দেখো স্টার্ট বলা আছে, স্টার্ট কখন হবে, ক্লিক করার পরে হবে না উইথ প্রিভিয়াস হবে, মানে আগে থেকেই হবে। জাস্ট আমি যখন ক্লিক করব স্লাইড শো করব তখন থেকেই হবে। তাহলে আমি করে দিলাম যে উইথ প্রিভিয়াস। তাহলে দেখো এখন যদি আমি ক্লিক করি দেখো সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যানিমেশনটা কিন্তু হতে থাকছে এবং এটা আর থামবে না। যতক্ষণ পর্যন্ত না আমি নেক্সট স্লাইডে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চলতেই থাকবে। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে। স্যার। আচ্ছা, এবার কি আছে পরের বিষয়টা দেখি, রাইটিং টেক্সট অন স্লাইডস। এটা অলরেডি আমরা বুঝলাম, তবু আরেকবার দেখিয়ে দিই। যে ধরো নেক্সট স্লাইড আবার আমার লাগবে, যে আমি এবার কিছু লিখবো, তাহলে নেক্সট স্লাইডে গেলাম। তাহলে এখানে তুমি প্রি ডিজাইন করা কিছু টেমপ্লেট আছে, কিছু লেআউট আছে, সেগুলো নিতে পারো, নয়তোবা ব্ল্যাঙ্কটা নেবে। হ্যাঁ, ব্ল্যাঙ্কটা নিলে নিজের ইচ্ছা মতো আমরা টেক্সট বক্স গুলো নিয়ে করতে পারি। এবার ধরো তুমি কোন একটা পার্টিকুলার বিষয় নিয়ে তুমি প্রথমে ইন্ট্রোডাকশন দেবে, তাহলে আমি আগে এই স্লাইডের আমি হেডিং লিখবো, তাহলে এখানে লিখে দিই ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন দিলাম। এবং এটা আমি যদি মাঝখানে রাখতে চাই তাহলে মিডিলে ক্লিক করব। এটার ফন্টটা যদি আমার মনে হয় ক্যালিব্রি থাকবে, কিন্তু এর ফন্টের সাইজটা বড় হবে যাতে সকলেই দেখতে পায়, তাহলে বড় করলাম। এটার কালার ব্ল্যাকই ধরো থাকলো, ব্ল্যাক করলাম, বোল্ড করলাম, এটাকে শ্যাডো দিলাম। আরো যদি বড় করতে হয় তাহলে আমরা এখানে আমাদের প্রয়োজন মতো আমরা বড় করে দিলাম। এই হলো বড় হয়ে গেল। এবার ধরো তোমার যদি টেক্সট লিখতে হয় তাহলে আমরা কি যাব, ইনসার্ট টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নিয়ে এখানে আমরা আমাদের যে টার্নারি ডায়াগ্রাম আছে সেই টার্নারি ডায়াগ্রাম সম্পর্কে ইন্ট্রোডাকশন পার্টে আমরা কিছু লিখতে পারি। ধরো এখানে লিখলাম যে টার্নারি ডায়াগ্রাম ইজ আ গ্রাফ দ্যাট ইজ ইউজড টু ক্লাসিফাই the soil on the basis of তোমার on the basis of distribution of particles of a given soil samples। এই কথাটা লিখলাম, তাহলে আমরা এরকম করে লিখতে পারি। তাহলে এই লেখাটাকেও আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, ক্যামব্রিয়া এটাকে 18 রাখতে পারি। এবার ধরো স্পেসিং, লাইনের স্পেসিং গুলো তুমি 1 যদি নাও তাহলে এরকম থাকবে, 1.5 নিলে দেখো স্পেসটা বাড়ছে, 2 নিলে বাড়ছে, 2.5 নিলে আরো বাড়ছে, 3 নিলে আরো বাড়ছে। তাহলে আমরা নরমালি 1.5 টাকে প্রেফার করি, তাহলে এই পর্যন্ত নিলাম। এবার এটাকে ধরো তুমি বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবে, এগুলো আমরা নরমালি জানি। হ্যাঁ, এইটুকু অংশ, তাহলে এটা করতে পারি। ঠিক তেমনি দেখো এরকম করে আমি আরো লেখা নিচে থেকে লিখতে পারি। ঠিক তেমনি ধরো আগে থেকেই লেখা আছে বা আমি ইন্টারনেট থেকে কিছু কপি পেস্ট করব, তাহলেও আমরা করতে পারি। যেমনটা দেখো 3 নম্বর যে কন্টেন্টের বিষয়বস্তুতে বলা আছে ইনসার্টিং টেক্সট, অর্থাৎ কোনো ওয়ার্ড ফাইলে বা ইন্টারনেট থেকে আমি কিছু টেক্সট অ্যাড করব, তাহলে আমি কি করে করব সেটা একটু দেখাই। তাহলে এখানে অলরেডি তোমার টার্নারি ডায়াগ্রাম সম্পর্কে একটা ওয়ার্ড ফাইল করে রেখেছি। তাহলে এই ওয়ার্ড ফাইলে লেখাটা আমি ধরো লিখবো, তাহলে এই ওয়ার্ড ফাইলের লেখাটাকে জাস্ট আমি এরকম করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে এটাকে কপি করলাম। কপি করার পরে দেখো এই আমি এবার আমাদের যে তোমার স্লাইডটা রয়েছে যেখানে আমি পেস্ট করব, সেখানে রাইট ক্লিক করে জাস্ট এই যে দেখো ইউজ ডেস্টিনেশন থিমস বা পেস্ট বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এই লেখাটা এখানে চলে এলো। এবার আসার পরে আমরা এটাকে আমাদের পছন্দ মতো যেমন করে আমরা এটাকে নেব তেমন করে এই জায়গাটাকে, সাপোজ এটাকে আমি এখন ডিলিট করলাম। হ্যাঁ, এই অংশটাকে আমার আর দরকার নেই। আমার রাইটিং মেটেরিয়ালসটা আমি কপি করে নিয়ে এলাম।
তাহলে এটাকে আমি এখানে রাখবো, তার কারণ এই পাশে আমি টার্ন আই ডায়াগ্রামের একটা ছবি দেব। তাহলে এটাকে এখানে রাখলাম। এবার যদি মনে হয় তুমি এই লেখাটাকে কালার দেবে, তাহলে এই যে শেপ ফিল বলে অপশন আছে দেখো, শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল, এখানে গিয়ে ধরো আমি যে কোনো একটা কালার চুজ করব। তাহলে এটাকে যদি আমার মানে আমার যদি পছন্দ হয় এটাকে আমি দিলাম। তারপরে শেপ আউটলাইন, আউটলাইনে গিয়ে ধরো তুমি যে কোনো একটা কালার পছন্দ করো, এইটা দিলাম। এবার আউটলাইনটা দেখো, তুমি যদি হাইলাইটেড করতে চাও তাহলে এর ওয়েটটা আমি বাড়াবো, যেমনটা তোমার ইচ্ছা তেমন তুমি বাড়াতে পারো। এবং যদি ইফেক্ট দিতে চাও বা শ্যাডো দিতে চাও তাহলে এখান থেকে তুমি শ্যাডো পছন্দ করে এই শ্যাডো গুলো তুমি দিতে পারবে। হ্যাঁ, শ্যাডো, গ্লো এগুলো সব অ্যাড করা যায়। তাহলে এইভাবে আমরা টেক্সটটা ধরো নিলাম। এবার মনে হলো যে এই লেখাটার পাশে যদি আমার একটা ডায়াগ্রাম থাকে, আমার একটা যদি ইমেজ থাকে, তাহলে এটাকে আরো ভালো করে রিপ্রেজেন্ট করা যাবে এবং যে কেউ এটাকে ভালো করে বুঝতে পারবে। তাহলে আমরা ইন্টারনেট থেকে আমরা ছবি নিতে পারি বা বই থেকে আমরা মোবাইল দিয়ে ছবি তুলতে পারি। নয়তোবা যদি ওয়ার্ড পেজ অলরেডি থাকে, যেমন এখানে টার্ন আই ডায়াগ্রামটা দেওয়াই আছে, এটাকে আমি জাস্ট কপি করব। যেমন করে টেক্সটটা কপি করলাম, সিলেক্ট করে এটাকে কপি করলাম, কপি করে ধরো এই পাওয়ার পয়েন্টে এটাকে পেস্ট করব এবং পেস্টটা হবে পিকচার ফরম্যাটে পেস্ট হবে। হ্যাঁ, দেখো পেস্টের অপশনের গিয়ে এই জায়গাটার একটা অপশন আছে ডেস্টিনেশন থিম বলে, তুমি যে ফরম্যাটে রেখেছো সেই ফরম্যাটেই থাকবে। আর এই যে যদি তুমি পিকচার ফরম্যাটে নাও তাহলে টেক্সট গুলো কিন্তু পিকচারে আসবে বা পিকচারটা পিকচার ফরম্যাটে এখানে চলে আসবে। তাহলে পিকচারটা এখানে চলে এলো এবং ইচ্ছা মতো দেখো এটাকে যে কোনো জায়গাতে নিয়ে যাওয়া যাচ্ছে। কিন্তু ওয়ার্ডে কিন্তু এই সুবিধাটা কিন্তু আছে, কিন্তু ওয়ার্ডে এত ইজিলি কিন্তু আমরা মুভ করতে পারি না। হ্যাঁ, সে কারণেই আমরা পাওয়ার পয়েন্টেই নরমালি এই যে ভিন্ন ভিন্ন ধরনের যে পড়ার বিষয়গুলো আছে পাওয়ার পয়েন্টেই আমরা রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে ধরো তুমি এখানে এটাকে রাখবে, তাহলে এখানে এটাকে আমরা রেখে দিলাম। এবার ধরো তোমার মনে হচ্ছে এই পিকচারটাতে তুমি ইফেক্ট দেবে, তাহলে এখানে দেখো গ্লো করতে পারি। গ্লো করলে এরকম আসবে। হ্যাঁ, তোমার যদি মনে হয় রিফ্লেকশন করবো, তাহলে দেখো রিফ্লেকশন করলে দেখো একটা শ্যাডো নিচের দিকে আসছে, তাই না, নিচের দিকে একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে রিফ্লেকশন করতে পারি, শ্যাডোটা দেখালাম, গ্লোটা দেখালাম। সফট এজেস যদি করো যে তোমার তুমি ছবিটাকে কতটা অমিট করবে বাউন্ডারির দিকে, যেমন এইটা যদি করি, দেখো এইটা যদি ক্লিক ক্লিক করি তাহলে একটা আভা কিন্তু আবছা আবছা আভা তোমার শেষের দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে না, তাই না, মানে অর্থাৎ অল্প অল্প করে আমরা শেষের দিকটা আবছা আবছা অংশ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন নিচ থেকে ইমেজটা কিন্তু ফুটে বাইরের দিকে বেরিয়ে আসছে। তাহলে এই শর্ট যে তোমার এজেস, এটাও কিন্তু সফট এজেস, এটাকেও আমরা কিন্তু সিলেক্ট করে এই যে আমাদের স্লাইড গুলো রয়েছে এই স্লাইড গুলোকে সুন্দর করে উপস্থাপন করতে পারি। তাহলে এটা আমরা ইমেজটা যে কোনো জায়গাতে যদি থাকে, মোবাইলে থাকে, ইন্টারনেটে থাকে, ওয়ার্ড পেজে থাকে, তাহলে সেখান থেকে আমরা ইজিলি এখানে ইনসার্ট করতে পারি। ক্লিয়ার হলো এইটুকু? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কি কি শিখলাম? ইনসার্টিং টেক্সট, ইমেজেস, এগুলো আমরা শিখে নিলাম। তাহলে এটাকে এই রকম কালার করে দিই। এরপরে কি আছে? ইনসার্টিং টেবিলস। ইনসার্টিং টেবিলস, টেবিলস আমরা কি করে অ্যাড করব, এইটার জন্য আরেকটা ধরো স্লাইড নিয়ে নিলাম, আরেকটা স্লাইডস নিয়ে নিলাম। আচ্ছা, এই টেবিলটা দেখো আমি এখানে ম্যানুয়ালি যেমন পুট করতে পারি সেটা একটু দেখাই। এই যে ধরো এই লেআউটে গেলাম, লেআউটে গিয়ে তুমি এইরকম একটা টেবিল অ্যান্ড কন্টেন্ট বলে এটা সিলেক্ট করবে। হ্যাঁ, সিলেক্ট করার পরে দেখো এখানে কি কি অপশন আছে, অপশনগুলো একটু দেখে নাও। এখানে কি আছে দেখো, পিকচার, পিকচার অ্যাডেড মে বি রিসাইজ সো দ্য এন্টায়ার ইমেজ ক্যান ফিট উইদিন দ্য প্লেস হোল্ডার, মানে এটা দিয়ে পিকচার গুলো অ্যাড করা যেতে পারে। এটা দিয়ে একটা তোমার ধরো তুমি কোনো একটা মেথোডোলজি বানাবে বা ধরো তুমি একটা ক্লাসিফিকেশন করছো, যে তোমার ইকোসিস্টেমের ক্লাসিফিকেশন করছো, বায়োটিক অ্যাবায়োটিক কম্পোনেন্ট, সেখানে তোমার কিছু চার্ট লাগবে, তাহলে এগুলো দিয়ে আমরা ওই গ্রাফিক্স ইউজ করে আমরা কিন্তু চার্টস গুলো তৈরি করতে পারি। হ্যাঁ, ঠিক তেমনি এখানে দেখো ইনসার্ট টেবিল বলে একটা অপশন আছে না, টেবিল। তাহলে এই ইনসার্ট টেবিলে যদি আমি ক্লিক করি দেখো, তাহলে কি দেখাচ্ছে? নাম্বার অফ কলামস অ্যান্ড নাম্বার অফ রোজ, অর্থাৎ তুমি কতগুলো কলাম নেবে এবং কতগুলো রোজ নেবে এখানে যদি আমরা বলে দিই তাহলেই বানিয়ে দেবে। সাপোজ ধরো আমরা কলাম নেব পাঁচটা এবং রোজ নেব ধরো 10টা, তাহলে এখানে 10 লিখে দিলাম। এবার ধরো এটাকে আমি ক্লিক করে দিলাম, তাহলে এখানে টেবিল দেখো অটোমেটিক্যালি চলে এলো, তাই না, টেবিল অটোমেটিক্যালি চলে এলো। এইবার এই টেবিলের ডিজাইন আছে, টেবিলের দেখো অসংখ্য ডিজাইন আছে, তোমার কোনটা পছন্দ সেগুলো যদি তুমি সিলেক্ট করো তাহলে সেই রকম কিন্তু টেবিল এখানে চলে আসবে। ক্লিয়ার? এবার ধরো তুমি এখানে লিখবে, সাপোজ ধরো প্রথমে আমরা লিখবো ইয়ার, তাহলে ইয়ার লিখে দিলাম।
তারপরে ইয়ারগুলো এখানে ধরো তুমি লিখছো 1900 সাল, 1910 সাল, 1921 সাল, এরকম করে আমরা ইয়ারগুলো লিখতে পারবো। পরের কলামে ধরো আছে প্রোডাক্টিভিটি। এটাকে ধরো তুমি বলছো যে মিলিয়ন টনে হবে, মিলিয়ন টনে, তাহলে ব্র্যাকেটে আমরা মিলিয়ন টন লিখে দিলাম। এখানে ধরো প্রোডাক্টিভিটি 250, 450, 800, এরকম করে টেবিলগুলো আমরা ফিল আপ করতে পারি। তাহলে বাকি যত আমাদের ইয়ে থাকবে, কি বলে, ডেটা পয়েন্ট গুলো থাকবে, সেগুলো আমরা ইজিলি কিন্তু পাওয়ার পয়েন্টে ডিরেক্টলি এই টেবিলটা তুলতে পারি, তাই তো নাকি? কি হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ধরো তোমার মনে হচ্ছে যে তুমি টেবিলটা ওই রকম করে না করে তুমি এখানেও দেখো যে ইনসার্ট বলে অপশন আছে না, আমরা নতুন একটা টেমপ্লেট নিয়ে যেমন করলাম ঠিক তেমনি এই ইনসার্টে গেলাম। ইনসার্টে গিয়ে দেখো এখানেও টেবিলের অপশন আছে না, টেবিল, এই যে দেখো ইনসার্টের পাশেই টেবিল বলা আছে। তাহলে হ্যাঁ এখানেও স্যার। যদি আমি ক্লিক করি তাহলেও দেখো এখানে আছে অটোমেটিক্যালি, যদি তুমি সিলেক্ট করো তাহলে দেখো কতগুলো রোজ কতগুলো কলাম হবে সেগুলো অটোমেটিক্যালি চলে আসছে। অথবা ইনসার্ট টেবিলে যদি ক্লিক করো তাহলে যেই উইন্ডোটা আমরা ওই কি বলে একটা প্রি ডিটারমাইন যে তোমার লেআউট আছে সেখান থেকে নিয়ে আসলাম, ঠিক তেমনি এটা ডিরেক্টলি কিন্তু এখান থেকে চলে এলো। এখানেও যদি আমি ধরো নাম্বার অফ কলামস দিয়ে দিলাম 3টে, নাম্বার অফ রোজ দিয়ে দিলাম 6টা, এটা যদি দিয়ে দিই তাহলে দেখো আবার একটা কিন্তু টেবিল এখানে ওপেন হয়ে গেল। তাহলে আমরা ইচ্ছা মতো এই টেবিলের হেডিং দিতে পারি, তাই না? এই টেবিলের হেডিং দিতে পারি। টেবিলের হেডিং কি করে দেব? আবার ইনসার্টে যাব, টেক্সট বক্সে যাব, টেক্সট বক্স নিয়ে এখানে জাস্ট আমি একটা সিলেক্ট করব যে টেক্সট বক্সটা কোথায় রাখবো। এখানে আমরা লিখে দেবো যে ফর ডেটা ফর ধরো লরেঞ্জ কার্ভ, লরেঞ্জ কার্ভ। তাহলে এরকম করে আমরা টেবিলের হেডিং গুলো কিন্তু দিতে পারি। এবং তোমার যদি মনে হয় যে এটা আমি এই কাছাকাছি রাখবো তাহলে এখানে রাখবে, মিডিলে হলো এটা। ফন্ট গুলো চেঞ্জ করতে গেলে এখান থেকে আমরা ইজিলি ফন্ট গুলো চেঞ্জ করতে পারবো। তাহলে টেবিল আমরা ইজিলি এখানে তৈরি করতে পারছি, তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, আবার দেখো এখানে টেবিল অলরেডি আছে, তোমার যদি মনে হয় আমার তো টেবিল তৈরি করাই আছে, আমি আবার কি তুলবো, না আমাকে আর তুলতে হবে না। আমি জাস্ট এই টেবিলটাকে সিলেক্ট করব, গোটাটা সিলেক্ট করে আমি কপি করব। এই কপি করলাম, কপি করে কি করব, এখানে এখানে যদি পেস্ট করতে চাই, বা এটাকে আমি ভাগিয়ে দিলাম, এটাকে ভাগিয়ে দিলাম, হ্যাঁ ভাগিয়ে দিলাম। তারপরে এটাকে জাস্ট রাইট ক্লিক করে পেস্ট করব। দেখো এখানে টেবিলটা চলে এলো। টেবিলটা আসার পরে ঠিক আছে, কি বলছিলাম, তাহলে এই টেবিলটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এই টেবিলটার লেখাগুলো দেখো ফন্টগুলো অনেক ছোট হয়েছে। তাহলে এখানে ফন্টটাকে আমরা বাড়িয়ে দিই। ফন্টটাকে ধরো 18 করলাম, 20, 28, যেমন করলে এটা সুন্দর লাগবে তেমন করে আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, এটা কি বড় হলো? এই ইয়েটা বড় হয়েছে, এগুলো বড় হয়নি। তাহলে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখো 24, 28, 32 এরকম করে এটাকে আমরা বড় করতে পারি, তাই তো? এটা এরকম আছে। এবার ডিজাইন এখানে তো দেখিয়ে দিয়েছি, ডিজাইন তোমার যেমন পছন্দ তেমন এখান থেকে কিন্তু ডিজাইন গুলো সিলেক্ট করে টেবিল গুলো আমরা সহজেই অ্যাড করতে পারি। এতটুকু বোঝা গেছে যতটা দেখালাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে টেবিল আমরা বুঝে গেলাম, 5 নম্বর পর্যন্ত বুঝলাম। আচ্ছা, এবার দেখো চার্টস, অর্থাৎ আমি বার ডায়াগ্রাম বা পাই ডায়াগ্রাম করব, সেই চার্টসটা এখানে দেবো কিভাবে? তাহলে এখানে দেখো অটোমেটিক্যালি আমরা যেমন চার্ট এখানেও তৈরি করতে পারি, এটা একটু দেখে নিই আগে। এই লেআউটে গেলাম, লেআউটে গিয়ে আমি কোনো একটা কন্টেন্ট আমি সিলেক্ট করব। এখানে দেখো এই যে ইনসার্ট চার্ট বলে লেখা আছে না, দেখো ইনসার্ট চার্ট। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, ইনসার্ট চার্টে যদি ক্লিক করি তাহলে দেখো তুমি কোন চার্টটা নেবে। এখানে কলাম নিতে পারো, টেমপ্লেটস নিতে পারি, আর তারপরে দেখো লাইন লাইন গ্রাফ আমরা করতে পারি, পাই ডায়াগ্রাম করতে পারি, এগুলো চুজ করতে পারি। হ্যাঁ, এগুলো চুজ করলেই অটোমেটিক্যালি এই চার্টগুলো এখানে আসবে এবং তোমাকে ডেটা প্রোভাইড করতে হবে। ডেটা প্রোভাইড না করলে তো চার্টের কোনো মানে নেই, তাই না? যদি আমরা ম্যাপ নিতে চাই তাহলে এখানে এই যে এই ম্যাপটাকে যদি ইনসার্ট করতে চাই, সাপোজ ধরো এটাকে আমি নেব, জাস্ট ক্লিক করে দাও, তাহলে দেখো এখানে ম্যাপ চলে এলো। এবার এই জায়গাটাতেই এই যে যে সমস্ত দেশগুলো হাইলাইটেড হয়েছে দেখো, ইউনাইটেড স্টেটস, মেক্সিকো, ব্রাজিল, এগুলোর এক একটা ভ্যালু আছে, তাই না? তাহলে এই ভ্যালুগুলো সিরিজ ওয়ানের জায়গাতে ধরো তুমি পপুলেশন ডেনসিটি দেবে বা ভেজিটেশন কভার দেবে, তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে দিয়ে দাও তাহলে অটোমেটিক্যালি কিন্তু এই জায়গাটাতে কি হবে বলো তো,
অটোমেটিক্যালি এই জায়গাটাতে শেডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সাপোজ ধরো এখানে আমি দিয়ে দিলাম ভেজিটেশন কভার, এটা পার্সেন্টেজে আছে। হ্যাঁ, পার্সেন্টেজ। তাহলে এটাকে ধরো আমি ইউনাইটেড স্টেটসে 8%ই আছে, মেক্সিকোতে 10 আছে, ব্রাজিলে ধরো বেশি দিয়ে দিলাম, 50 দিয়ে দিলাম। চেঞ্জ হচ্ছে, দেখো তো চেঞ্জ হলো না? হ্যাঁ স্যার। সময় লাগছে। দেখো ওয়ার্ল্ডের ম্যাপ তৈরি হচ্ছে পাওয়ার পয়েন্টে, কত ইজিলি হচ্ছে, তাই না? আর্জেন্টিনাতে আমাদের মেসি ভাই আছে, তাই তো? তাহলে এখানে আমি দিয়ে দিই 85 দিয়ে দিই, যে ভেজিটেশন আরো বেশি থাক। দেখো আর্জেন্টিনাতে আরো ডার্ক শেড হয়ে গেল। অস্ট্রেলিয়াতে কি আছে? 45 স্মিথ আছে, তাই না? 45 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে রাশিয়া এখানে আছে, ইন্ডিয়ারটা দেওয়া নেই। রাশিয়াটাকে ধরো আমি দিয়ে দিলাম 41, চেঞ্জ হচ্ছে। তাহলে এই ডেটাগুলোতে তুমি কোনটা রিপ্রেজেন্ট করতে চাইছো সেটা যদি তুমি এখানে দিয়ে দাও, তাহলে অটোমেটিক্যালি কিন্তু ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে সেই জায়গাগুলোকে কিন্তু নিয়ে নেবে এবং সেই মতো কিন্তু মানচিত্র বানিয়ে দেবে, তাই তো? স্যার বলো। স্যার বলছি এখানে যদি ইন্ডিয়ারটা করতে যাই তাহলে ওখানে ইন্ডিয়ার নাম তো ছিল না, ওখানে ইন্ডিয়া লিখে তারপরে করতে হতো। ইন্ডিয়া লিখে নিলে মনে হয় হবে না। হ্যাঁ, এটা আমি দেখিনি যে ইন্ডিয়া নিলে হবে কিনা, এটা পরে দেখে তোমাকে বলবো। হ্যাঁ, বা এখান থেকে আচ্ছা স্যার। দিয়ে দিই হচ্ছে কিনা। চার্ট টাইটেল, চার্ট লেভেল, যেটা পরে দেখবো। হ্যাঁ, এক্সপেরিমেন্টটা পরে করব। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি নিতে পারি? চার্ট গুলো এগুলো ইজিলি নিতে পারি। এখানে যেমন বানাতে পারি ডেটা অ্যাড করে করে, ঠিক তেমনি সাপোজ ধরো তুমি একটা ডেটা, তোমার একটা চার্ট তৈরি করাই আছে, বার ডায়াগ্রাম বা পাই ডায়াগ্রাম যে কোনো একটা তৈরি করা আছে। ধরো এক্সেলে আমার একটা তৈরি করা আছে, আমি ওইটাকেই কপি করব। এই গ্রেডেশন কার্ভটা ধরো আমি নিয়ে আসবো। তাহলে এটাকে সিলেক্ট করব, কপি করলাম, কপি করে জাস্ট আমি পাওয়ার পয়েন্টে চলে এলাম। পাওয়ার পয়েন্টে গিয়ে ধরো এই গ্রাফটা আমি অন্য একটা পেজে দেবো, নতুন একটা স্লাইড নিলাম, এখানে রাইট ক্লিক করে জাস্ট তুমি পেস্ট করে দাও। দেখ আপনার কথা শোনা যাচ্ছে না। তাহলে দেখো আমরা এই চার্টটাকে তো অ্যাড করলাম, যদি মনে হয় আমি এখানে কিছু ইনফরমেশন দেব, তাহলে একই রকম করে আমরা কি করব, যে ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নেওয়ার পরে এই চার্ট সম্পর্কে যেগুলো আমার লেখার কথা সেই জিনিসগুলো আমরা এখানে জাস্ট টাইপ করে লিখবো। হ্যাঁ, গ্রেডেশন কার্ভ এই সম্পর্কে যা যা ইনফরমেশন সেগুলো আমরা এখানে যদি লিখি বা কপি করে পেস্ট করে আমি এখানে সাজাতে পারি। এগুলো সাজিয়ে নিলেই কিন্তু আমার এই চার্টগুলো বা যে কোনো ধরনের ম্যাপ এখানে আমি ইম্পোর্ট করতে পারি। আশা করি এটা বুঝে গেছো চার্টগুলো। তাহলে এইটাকেও এই কালারটা করে দিই। তাহলে 6 নম্বর পর্যন্ত আমরা শিখে গেলাম। এইবার চলে আসি আমরা ভিডিও কি করে এখানে অ্যাড করব। এই ভিডিও করতে গেলে জাস্ট এই টেবিলটা অ্যাড করতে হবে। এই টেবিলটা অ্যাড করার খুব ইজি। জাস্ট রাইট ক্লিক করলে লেআউটে গিয়ে এইগুলোর মধ্যে যে কোনো, যেটাতে এই যে কন্টেন্ট গুলো আছে, হ্যাঁ, টাইটেল এন্ড কন্টেন্ট, শুধুমাত্র টাইটেল থাকলে তুমি পাবে না। টাইটেল এন্ড কন্টেন্ট যেটাতে আছে সেই টাইটেল এন্ড কন্টেন্ট গুলো যদি তুমি নাও তাহলে এই অপশনটা চলে আসবে। হ্যাঁ, ধরো আমি এটা নিলাম, তাহলে এটা চলে এলো। তাহলে এই আমার এটা দরকার নেই, এই জিনিসটা দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই। তাহলে এইটা আমার দরকার আছে, তাহলে এইটাকে আমি রাখলাম। রাখার পরে এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমরা নেব কোনটা? এই যে ভিডিও যেটা আছে, দেখো ইনসার্ট ভিডিও আছে না? তাহলে এই ইনসার্ট ভিডিওতে ক্লিক করব। ক্লিক করলাম, এবার বলছে যে কোন ভিডিওটা তুমি দেবে। তাহলে এখানে আমার মেয়ের ভিডিও আছে, মেয়ের ভিডিওটাই চালাই আপাতত। তাহলে এই ভিডিওটা ধরো আমি এখানে দিয়ে দিলাম। এবার এই ভিডিওটা এখানে দেওয়ার পরে এটাকে জাস্ট আমি ধরো প্লে করলাম। চলো করার ফলে চলো এই ভিডিওটা কিন্তু এখানে উপস্থিত, তাই না? তাহলে যে কোনো ধরনের ভিডিও যদি তোমার মনে হয় তোমার স্টাডির ক্ষেত্রে বা তোমার বিষয়বস্তু বোঝানোর ক্ষেত্রে তোমার দরকার আছে, তাহলে জাস্ট এই ভিডিওটা এখানে
ইম্পোর্ট করে তুমি কিন্তু এখানে চলো সেই চলো। ভিডিওটা সেখানে অডিও সাউন্ডের সঙ্গে তোমার এই ভিডিওর যে আওয়াজ বা যে সাউন্ডটা সেটাও কিন্তু শোনা যাবে। আমি এই ভিডিওটাকে ডিলিট করে আমাদের পড়ার বিষয়ের একটা ভিডিও আমি ডাউনলোড করেছি, সেই ভিডিওটা আমি দিয়ে দিই। তাহলে এখানে ডাউনলোডে গেলাম, এখানেই আছে পাইলট বোট অ্যান্ড শিপস স্টর্ম ঈশা, এটা যেমন আছে, আর একটা দিয়েছিলাম স্টর্ম চার্জেস অ্যাওয়ে হোমস, এটা মনে হয় এটা একটা আছে, এটা এলো নাকি? দেখো এই ভিডিওটা দেখো এখানে প্লে হয়ে যাচ্ছে, তাই না? এটা হ্যারিকেনের একটা ভিডিও নেওয়া ছিল ওর থেকেই ডাউনলোড করা, তাহলে সেই ভিডিওটা দেখো এখানে প্লে হচ্ছে। কি ভাই শেষ হয়ে গেল নাকি? এই যে, তাহলে এটা হ্যারিকেনের একটা তোমার ভিডিও ক্লিপিং, হ্যাঁ, তাহলে সেই ক্লিপিংটাও যদি আমাদের মানে ইনফরমেটিভ মনে হয় এবং এটা যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি ভিজুয়ালি, তাহলে সকলের সুবিধা হবে, সকলে বুঝতে পারবে জিনিসগুলো, তাহলে কিন্তু এগুলো আমরা জাস্ট এই পাওয়ার পয়েন্টে তাহলে পাওয়ার পয়েন্টে যদি ইম্পোর্ট করে আমি রাখি, তাহলে আর ওই কোন ফোল্ডারে আছে কোন ড্রাইভে আছে সেখানে গিয়ে ভিডিওটাকে আমাকে আর সিলেক্ট করে ওপেন করতে হবে না, জাস্ট এই পাওয়ার পয়েন্টের মধ্যেই সেই ভিডিওটা কিন্তু রিপ্রেজেন্ট করা যাবে। বোঝা যাচ্ছে বিষয়গুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কারো যদি সয়েল ইরোশন নিয়ে কাজ হয়, সয়েল ইরোশন নিয়ে ধরো তুমি একটা প্রেজেন্টেশন দেবে, তাহলে ওই সয়েল ইরোশনের একটা ভিডিও তুমি যেটা মোবাইল ফোনে দিয়েছো সেটা হলে তো অনেক ভালো হয়, কারণ তুমি সার্ভে করতে গেলে এরকম অসংখ্য ভিডিও আমরা নর্মালি করে থাকি, সেই ভিডিওগুলো যদি আমরা দিয়ে প্রেজেন্টেশন দিই তাহলে সেটা আরো অথেন্টিক হবে, যে না তুমি সেটা নিজে গবেষণা করছো, গবেষণা করে সেই জিনিসটা তুমি সকলের সামনে তুলে ধরছো। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা ভিডিও, যে কোনো ধরনের ভিডিও আমরা খুব ইজিলি পাওয়ার পয়েন্টে ইম্পোর্ট করতে পারি। পারি তো নাকি? পারি, না পারলেও এখন পারি বলবে। আচ্ছা, তাহলে আমরা ভিডিও ইম্পোর্ট করা শিখে গেলাম। তাহলে এটাকেও সাদা ব্লু কালার করে দিই। এরপরে আছে দেখো 3D মডেলস। 3D মডেলস, তাহলে 3D মডেলস কি করে আমরা নিয়ে আসবো? 3D মডেলসও এই তোমার মাইক্রোসফট যে পাওয়ার পয়েন্ট রয়েছে সেখানে ইনবিল্ট অর্থাৎ তৈরি করাই আছে আগে থেকে, জাস্ট আমাকে সেই 3D মডেলটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে 6টা অপশনের মধ্যে দেখো আমরা ইনসার্ট টেবিলে গেলাম, এখানে চার্টে গেলাম, এখানে ভিডিওতে গেলাম, আর এই যে উপরের তিনটেতে এখনো যায়নি, তাই তো? এই যে দেখো এই যে 3D বলে মডেলটা আছে, এই যে বক্সের মতো একটা তোমার হেক্সাগোনাল শেপের একটা আছে, এটাতে লেখা আছে দেখো 3D মডেলস, তাই না? দেখতে পাচ্ছ লেখাটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই 3D মডেলসে হ্যাঁ জাস্ট স্যার। ক্লিক করবে। 3D মডেলসে দেখো ক্লিক করার পরে এখানে চলে এলো, দেখো কত আছে অপশন, তাই না? যদি মনে হয় কারো যে আমি ধরো এই যে কি বলে অ্যানিমেটেড ফর এডুকেশন ধরো লেখা আছে, এটাতে কি আছে দেখি। তাহলে অ্যানিমেটেড ফর এডুকেশনে দেখো এখানে অনেকগুলো অপশন আছে, এখানে ডাইনোসরও আছে, এখানে যে অ্যাস্ট্রোনটস আছে, তাই না? এখানে দেখো এই এটাকে আমি একটু সিলেক্ট করি, ইনসার্ট করে দিলাম। এখানে এটাকে যদি ইনসার্ট করা হয় দেখো একটু সময় লাগবে, সেটাকে ইনসার্ট হতে গেলে কিছুক্ষণ পরে দেখবে এটাকে দেখা যাবে। দেখো এইটাকে দেখা যাচ্ছে, তাই না? এইটা মনে হয় ওই যে ওশান ওয়াটারের যে তোমার সার্কুলেশন সেই রকম একটা মডেল, তাই না? তাহলে একই রকম করে যদি তোমার মনে হয় যে না আমি এটা বাদে অন্য অন্য একটাকে নেব, তাহলে আবার সেই 3D মডেলে যাব। 3D মডেলে গেলাম, 3D মডেলে যাওয়ার পরে এখানে গিয়ে এখানে একটা জিনিস আছে দেখো, বা এটা কি, এটাকে ধরো তুমি অ্যাড করবে, তাহলে এটাতে ক্লিক করলে একটু সময় লাগবে, হ্যাঁ, ইনসার্ট গুলো হতে একটুখানি সময় লাগবে, তারপরেই আমরা এটাকে দেখতে পাবো। এইটাকে তুমি বড় করে দাও, এইটা দেখো আমাদের সোলার সিস্টেম সম্ভবত, তাই না? দেখা যাচ্ছে? দেখো এটাকে আমি একটু বড় করে প্লে করি, দেখো সূর্যের চতুর্দিকে আমাদের যে প্ল্যানেটস গুলো রয়েছে সেগুলো কিন্তু আহ, তাদের নিজস্ব যে কক্ষপথ অরবিট, সেই অরবিটাল প্লেনে কিন্তু চতুর্দিকে ঘুরছে, তাই না? এই দূরের যে প্ল্যানেট গুলো রয়েছে এদের তোমার হচ্ছে কি বলে অরবিটাল পিরিয়ড কম না বেশি? ফার্স্ট সেমিস্টারকে আগের দিন মনে হয় ক্লাস নিয়েছিলাম, তোমরা বলতে পারবে। দূরের যে প্ল্যানেট গুলো রয়েছে তাদের যে পরিক্রমণের যে সময় অরবিটাল পিরিয়ড, সেই সময়টা কম না বেশি? বলো দেখি।
পরিক্রমণের সময় সূর্যের চতুর্দিকে ঘুরতে সময় কম লাগছে না বেশি লাগছে? স্যার বেশি সময় লাগে। বেশি সময় লাগে, তাই না? অনেক বছর লাগে। মানে আমাদের পৃথিবীতে যদি তোমার হচ্ছে ১ বছর হয়, তাহলে এই যে ইউরেনাস, প্লুটো এগুলোতে কয়েকশো বছর সময় লেগে যায়, হ্যাঁ, সূর্যের চতুর্দিকে পরিক্রমণ করতে। তাহলে 3D মডেলগুলো আমরা কিন্তু খুব ইজিলি ইম্পোর্ট করতে পারি, হ্যাঁ? তাহলে আরো 3D মডেল আছে। কারো যদি মনে হয় যে না, ওই যে একটা খাবার আমি দিলাম, সেই খাবারটাও এখানে আছে, এখান থেকেই নেওয়া আরকি। তাহলে এই খাবারটা দেখো এখানে যদি যাই কোথায় পাবো? খাবার, 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 খাবার। কোথায় যে ছিল? ফুড অ্যান্ড ড্রিংক। এরে বাবা! দেখো 3D এগুলো খাবার না? এগুলোর মধ্যে সৌম্যদীপ তো অনেক কিছু খায় না। এটা কি? এটা একটা বোতল, তাই তো? আচ্ছা, এই বোতলের ছবিটাও দেখো 3D মডেল করে দেওয়া আছে, তাই না? তাহলে এখান থেকে দেখো এই বোতলের তুমি আলাদা আলাদা ডিজাইন গুলো তুমি নিতে পারো, হ্যাঁ, কিরকম শেপের বোতল নেবে। তাহলে এখানে অনেকগুলো জিনিস থাকে, হ্যাঁ। এখান থেকে এই ডাইনোসরটা নেওয়া, এখানে ডাইনোসর আছে দেখো, এই যে ডাইনোসর কই গেল রে বাবা, এই যে ডাইনোসর। এই যে খাবারটা, এটা কি খাবার অ্যাকচুয়ালি বলো তো? খাওয়াবে বার্গার। বার্গার না, বার্গার। এই যে ডাইনোসর। তাহলে এটাকে ক্লিক করলে এখানে ডাইনোসরটা অ্যাড হয়ে যাবে। এই দেখো ডাইনোসর লাফ দৌড়ে চলে আসছে, তাই না? ডাইনোসর, এটাকে বড় করো। এই দেখো ডাইনোসর দৌড়ে দৌড়ে চলে আসছে, বুঝা যাচ্ছে? এখানে এর প্যাটার্ন আছে, তুমি কোন দিকে নেবে দেখো। এরকম করে যদি মুভ করাতে চাও তাহলে দেখো এরকম করবে, হ্যাঁ। তারপরে তোমার যদি মনে হয় যে ডাইনোসর এরকম করে চলবে, তাহলে দেখো এই ডাইনোসর এরকম করে লাফাচ্ছে। এরকম করে আমরা ভিজুয়াল ইফেক্টস গুলো দিয়ে আমরা পড়ার যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অনেক বেশি বোধগম্য করতে পারি, এবং এটা করতে গেলে অনেক সময় লাগবে, হ্যাঁ। অল্প সময়ে এই পিপিটি গুলো তৈরি হবে না। অল্প সময়ে আহ, কোনো জিনিসই ভালো হয় না, তাই না? তাহলে ভালো কিছু করতে গেলে তোমাকে অনেক সময় ধরে স্টাডি করতে হবে, হ্যাঁ। এটা যদি তুমি এরকম নাও তাহলে এরকম করে ডাইনোসরটা হাঁটবে আর কি। যাকে, তাহলে বুঝে গেলাম 3D মডেল তোমার পছন্দ মতো কোন একটা পিপিটিতে কোন ধরনের 3D মডেল দিলে বেস্ট হবে, সেই ধরনের 3D মডেল আমরা কিন্তু পাওয়ার পয়েন্ট থেকে ইজিলি কিন্তু ইউজ করতে পারি। এতটুকু বোঝা গেছে? এতটুকু বুঝলেই হবে, বেশি বুঝলে হবে না। বললাম হ্যাঁ। যে হচ্ছে ইচ্ছা মতো স্যার 3D মডেল নেওয়া যাবে। না বাবা, ইচ্ছা মতো নয়, যারা ওরা যা বানিয়েছে সেটাই হবে, হ্যাঁ, তার বাইরে হবে না। ঠিক তোমার আছে। যদি এখন মনে হয় যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে এখানে নাচাবে তাহলে হবে না, হ্যাঁ। সেই ধরনের থিঙ্কিং করবে না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নাচানো যাবে না, হ্যাঁ। তাহলে ওর ভিডিও তৈরি করে তোমাকে এখানে ইম্পোর্ট করতে হবে, তাহলে হবে, বুঝলে? ভালো প্রশ্ন করেছো। আচ্ছা, এই এরকম স্যার স্যার আপনি ভালো ভাবলাম উত্তর আমি এই দিলেন। কোশ্চেনটা করবো, আপনি হ্যাঁ, বলো বলো। স্যার শুভ বলতে ভালো, শুভ এই কোশ্চেনটা করবে আপনাকে। ভাগ্য ভালো করিনি। ও হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি যে সৌম্যদীপে তো ওলট পালট প্রশ্ন বেশি করে, হঠাৎ করে রোহিতের মাথায় এত বুদ্ধি চাপলো কি করে? স্যার এখন এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে স্যার। এই পৃথিবীর এটা মডেল, এটা অ্যানিমেশন হলো না নাকি? এটা ঘুরছে না তো, দেখি। না, এটা ফিক্সড আছে। তাহলে এরকম এখান থেকে আমরা 3D মডেল নিতে পারি, এটুকু বুঝলেই হবে। পরে তোমরা এটা যারা কম্পিউটার নিয়েছো কম্পিউটারে এটাকে একটু নাড়াচাড়া করবে, দেখবে অনেক কিছু শিখে যাবে, হ্যাঁ, অল্প সময়ে। এবার আমরা চলে আসি আমাদের লাস্ট যে আজকের বিষয়বস্তু, যে আন্ডারস্ট্যান্ডিং রেফারেন্স অ্যান্ড ইটস ফরম্যাটিং। রেফারেন্স, অনেক সময় আমরা বলে থাকি যে কোনো একটা বিষয় তুমি বললে বা কোনো একটা ইনসিডেন্ট তুমি বললে, তখন আমরা বলে থাকি যে তুমি এটা কোথায় পেলে, এই জিনিসটা তোমাকে কে বললো, এরকম করে আমরা নর্মালি বলে থাকি, তাই না? তার মানে আমি জানতে চাইছি যে তুমি যে কথাটা শুনেছো এটা অথেন্টিক কিনা। অর্থাৎ তুমি কি বইয়ে পেয়েছো, না মুভিতে পেয়েছো, না তুমি চাক্ষুষ দেখেছো। অর্থাৎ মানে তোমার কথাটাকে আমি কতটা অ্যাকসেপ্ট করব সেটার পেছনে কিন্তু সেই রেফারেন্সটা খুব দরকারি আর কি, হ্যাঁ। যে না তুমি স্বপ্ন দেখে আমাকে সেই কথাটা বললে, মানে এটাকে জাস্টিফাই করার জন্যই কিন্তু আমরা এই রেফারেন্স এই কথাটা বলি। ঠিক
ঠিক তেমনি আমরা অ্যাসাইনমেন্ট গুলো যখন লিখি, টার্ম পেপার গুলো যখন লিখি, রিসার্চ পেপার গুলো যখন আমরা লিখি, আর্টিকেলস, ডিসার্টেশন পেপার, থিসিস গুলো যখন লিখি, তখন ওই লেখার পাশাপাশি আমাদের বলে দিতে হয় আমি যে এই কনসেপ্টটা নিয়েছি বা এই রাইটিংসটা আমি পেয়েছি, এই রাইটিংসটা আরেকজন অলরেডি এটা বলে গেছে বা আরেকজন এই রিলেটেড কিছু কাজ করেছে, তার মতে আমি এই কনসেপ্টটা আমি এখানে ইম্পোর্ট করেছি। যে এই যে পরিভাষা, এটাকে আমরা বলে থাকি রেফারেন্স। তার মানে তুমি যত রেফারেন্সিং করছো তোমার লেখনির মধ্যে, অর্থাৎ তুমি ধরো কারো কথা তুমি নতুন করে রিপিট করে লিখছো, তখন আমরা কি করব যে আমি যে রাইটিংসটা লিখলাম কারো একটা মারফত হয়, আমি তাকে কৃতিত্ব দিলাম, অর্থাৎ এই যে কথাটা সেটা আমি চুরি করিনি, সে বলেছে সেই কথাটাকে আমি জাস্ট এখানে তুলে দিলাম, এবং তারপর আমার যে কমেন্ট, আমার যে কনক্লুশন, আমার যে মতামত, সেই মতামতটা আমি তারপরেই কিন্তু এক্সপ্লেন করব। হ্যাঁ, এবার এই রেফারেন্সটা করতে গেলে আমাদের কিছু আবার ফরম্যাটিং শিখতে হয়, অর্থাৎ কিছু কিছু স্টাইল রয়েছে রেফারেন্স করার, যে যে কোনো ভাবেই আমরা কি করতে পারি না, এই লিটারেচার গুলোকে বা বইগুলোকে আমরা কি করতে পারি না, তোমার রেফারেন্সিং বা সাইটেশন আমরা করতে পারি না, তারও কিন্তু কিছু একটা মানে নির্দিষ্ট একটা কি আছে, ফরম্যাট আছে। তাহলে এই পার্টটাতে আমি সেই ফরম্যাটটাকে একটু বোঝানোর চেষ্টা করেছি। এখানে বলা আছে দেখো, রেফারেন্সিং অফ এ প্রজেক্ট অর অ্যাসাইনমেন্ট অর টার্ম পেপার অর রিসার্চ আর্টিকেল অর ডিসার্টেশন অর থিসিস। অর্থাৎ আমি যদি একটা প্রজেক্ট করি, একটা অ্যাসাইনমেন্ট করি, বা টার্ম পেপার আমি তৈরি করছি, রিসার্চ আর্টিকেল আমি একটা পাবলিশ করব বা রিসার্চ আর্টিকেল আমি লিখেছি, ডিসার্টেশন তৈরি করব, থিসিস লিখবো, এবং তার রেসপেক্টে আমাদের রেফারেন্সিংটা কেমন হবে, আমি কোন কোন তোমার লিটারেচার রিভিউ করেছি, কোন কোন আর্টিকেলস গুলো পড়েছি, বইগুলো পড়েছি, এবং তাদের যে তোমার রেফারেন্সটা আমি ধরো আমার লেখার মধ্যে দিতে চাইছি, তা সেটা কি করে করব সেইটা আমরা একটুখানি দেখে নিই। এই রেফারেন্সিং স্টাইলটা দেখো অনেক ধরনের হয়। রেফারেন্সিং স্টাইল কত ধরনের হয়? অনেক রকমের হয়। যেমন বলা আছে দেখো, এপিএ স্টাইল, রেফারেন্সিং স্টাইল। এই এপিএ এর অ্যাকচুয়ালি ফুল ফর্ম দেখো, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। তাহলে এরকম একটা অর্গানাইজেশন আছে যারা নর্মালি কি করে, যে একটা ফরম্যাটিং, যে তুমি ধরো কোনো একটা বইয়ের রেফারেন্স তুমি ধরো কোনো একটা লিটারেচারে দিতে চাইছো, তার ফরম্যাটিংটা কিভাবে হবে, অর্থাৎ কিভাবে তুমি ওই তোমার হচ্ছে বইটাকে তুমি রেফার করবে আরেকজন। হ্যাঁ, তার একটা নির্দিষ্ট স্টাইল রয়েছে, সেই স্টাইলটাকে আমরা বলে থাকি এপিএ, যেটা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। তাহলে এইটা নরমালি ইউজ হয় সোশ্যাল সায়েন্সের মধ্যে, যারা যে সমস্ত সাবজেক্ট গুলো পড়ছে, সাইকোলজি, সোসিওলজি, এডুকেশন, এবং আমাদের জিওগ্রাফি সাবজেক্টটাও কিন্তু এই সোশ্যাল সায়েন্সের মধ্যেই পড়ে। তাই আমরা কিন্তু বেশিরভাগই কিন্তু এই আমেরিকান সাইকোলজিক্যাল যে অ্যাসোসিয়েশন রয়েছে, এই যে রেফারেন্সিং স্টাইলের যে অর্গানাইজেশন, সেইটাকেই আমরা প্রেফার করি। এবার কিভাবে লিখবো সেটা আমি বলছি পরে। হ্যাঁ, আপাতত জাস্ট রেফারেন্সিং স্টাইল গুলো আমরা একটু দেখে নিই। 2 নম্বর কি আছে, এমএলএ। এই এমএলএ এর মানে আমাদের যে তোমার এমএলএ ফাটাকেষ্ট এরকম এমএলএ নয়, এই এমএলএ এর ফুল ফর্ম হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। তার মানে এটাও একটা অ্যাসোসিয়েশনের নাম, রেফারেন্সিং একটা স্টাইলের নাম। হ্যাঁ, এটা কোন কোন সাবজেক্ট গুলো নরমালি এমএলএ যে তোমার রেফারেন্সিং স্টাইলটা ইউজ করে, লিটারেচার যারা পড়াশোনা করে, লিটারেচার নিয়ে যারা গবেষণা করে, ইংরেজি, সংস্কৃত, তারপরে ধরো তোমার কি বলে বাংলা, তারা এইটাকে ইউজ করে। হিউম্যানিটিস যারা ইউজ করে থাকে, হিউম্যানিটিস বলতে হিউম্যানিটিস যে শাখাগুলো আছে আর কি, যেমন তোমার অ্যানথ্রোপোজেনিক যে সাবজেক্ট গুলো রয়েছে, নৃবিজ্ঞান বলে না, তাহলে সেই সমস্ত যে তোমার ডিসিপ্লিন গুলো রয়েছে, তারা নর্মালি এই মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশনটা ইউজ করে। শিকাগো, এটাও একটা রেফারেন্সিং স্টাইল। হিস্টোরি, ফাইন আর্টস, বিজনেস, এরা ইউজ করবে। ভ্যানকোভার বলে একটা রেফারেন্সিং স্টাইল আছে, এটা মেডিসিন এবং লাইফ সায়েন্সে ইউজ হয়। যারা নেট পরীক্ষা দেবে, সম্ভবত এই যে যারা 6 সেমিস্টার পাস করেছো তোমরা, আপাতত নেট প্রিপারেশন, নেটের জন্য তোমরা প্রিপারেশন নেবে, তাহলে তোমাদের জন্য কিন্তু এই যে এগুলোর ফুল ফর্ম এবং কোন কোন যে সাবজেক্ট গুলো কোন ধরনের রেফারেন্সিং স্টাইল ইউজ করে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এবং যারা সবে জিওগ্রাফিতে ঢুকেছো বা 4th সেমিস্টারে পড়ছো, তাদেরকেও কিন্তু এগুলো লাগবে, কারণ তোমরাও এরপরে কিন্তু এই নেট পরীক্ষাগুলো, সেট পরীক্ষাগুলো তোমাদেরও কিন্তু দিতে হবে। তাহলে এই টার্মগুলো এখন থেকেই যদি অল্প অল্প করে তুমি শুনে নাও, তাহলে দেখবে যখন তোমরা 6 সেমিস্টার পাস করে যাবে, তখন এগুলো কিন্তু অটোমেটিক্যালি তোমার মুখস্থ কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবে কোন সাবজেক্টটা মানে কোন ধরনের রেফারেন্সিং স্টাইল ইউজ করে। তাহলে ভ্যানকুভার, এটা মেডিসিন এবং লাইফ সায়েন্স যারা সাবজেক্ট রয়েছে তারা ইউজ করবে। হার্ভার্ড বলে একটা রেফারেন্সিং স্টাইল রয়েছে, এটা সোশ্যাল সায়েন্সেররাও ইউজ করে থাকে, বিজনেস এবং ম্যানেজমেন্ট এরা
এই রেফারেন্সিং স্টাইলটাকে প্রেফার করে। আইইইই বলে একটা তোমার রেফারেন্সিং স্টাইল আছে, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। তাহলে নামটার শুনেই আমরা বুঝতে পারছি যে এটা আমাদের জন্য নয়, এটা ইঞ্জিনিয়ারিং যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, কম্পিউটার সায়েন্স, তারা এই ধরনের সাইটেশনটা ইউজ করে। এবার আমি একটু দেখিয়ে দিই যে এই স্টাইলগুলো অ্যাকচুয়ালি কিরকম। তাহলে আমি গুগল থেকেই দেখাই, হ্যাঁ, একেবারে অ্যাকুরেট যেটা সাইটেশন, গুগলে কি করে আমরা সাইটেশন গুলো দেখবো সেটাই আমি জাস্ট এখানে তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, এখানে ধরো আমি লিখি গুগল স্কলার, গুগল স্কলার। তাহলে গুগল স্কলারে গেলাম, গুগল স্কলারে এখানে চলে গেলাম, এখানে যত ধরনের গবেষক রয়েছে তাদের এখানে ডিটেলস ইনফরমেশন আছে। তাহলে এই গুগল স্কলারে গিয়ে তুমি ধরো কোনো একটা আর্টিকেল খুঁজবে, এখানে আমার একটা আর্টিকেল পাবলিশ করা আছে, সেই আর্টিকেলসটাই নাম দিয়ে সার্চ করলেও হবে। আমার আর্টিকেলটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন অফ লজিস্টিক রিগ্রেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি রেশিও মডেলস ফর ল্যান্ডস্লাইড সাসেপ্টিবিলিটি ইন রেলিকোলা রিভার বেসিন ইন দার্জিলিং হিমালয়া ইস্টার্ন ইন্ডিয়া, এরকম নাম ফুল নাম দিলেও যেমন আসবে, ঠিক তেমনি আমি যদি ছোট্ট করে দিই যে গৌতম দাস রেলিকোলা, মানে রেলিকোলা নদীর উপর গৌতম দাস কাজ করেছে, তাহলে সেইটা যদি আমি দিয়ে দিই তাহলে গুগল বুঝে গেল যে আমি এইটা চাইছি। তাহলে এই যে আর্টিকেলটা রয়েছে দেখো, এই আর্টিকেলটা আমার পাবলিশ করা, হ্যাঁ। তাহলে এই আর্টিকেলটার ধরো সাইটেশন কেমন হবে, সাইটেশন যদি কেউ ধরো আমার এই আর্টিকেল থেকে কোনো একটা লিখা, সেটা ডেনিস ডেন্সি হতে পারে, বা ধরো সেটা ধরো স্লোপ হলো, আসপেক্টস হলো, এরকম কিছু ফ্যাক্টরস এখানে আমি নিয়েছি, হ্যাঁ, তত ডিটেলসে আমি যাচ্ছি না। তাহলে সেই রকম লেখা থেকে যদি কেউ আমার কোনো একটা লেখাকে যদি কেউ কমেন্ট করে, বা আমার মেথোডোলজি আমি ইউজ করে কি পেয়েছি সেটাকে যদি কেউ এরকম রেফারেন্সিং টানে, তাহলে সে কিভাবে এটাকে রেফারেন্স করবে, মানে রেফারেন্সিং করবে সেইটা একটু দেখো। এখানে দেখো এই যে দুটো কমার মতো একটা দেখা যাচ্ছে না, সাইট লেখা আছে, সেভ সাইট, সেভ তারপরে সাইট দেখো লেখা আছে না, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, এখানে হ্যাঁ যদি স্যার। জাস্ট আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখো এটা ঘুরছে, ঘুরতে ঘুরতে এখানে কি কি দেখাচ্ছে দেখো দেখি। এমএলএ সবার প্রথমে কে, এমএলএ, তারপরে কি আছে এপিএ, তারপরে শিকাগো, তারপরে হার্ভার্ড, তারপরে ভ্যানকাউভার, অর্থাৎ এখানে 5 ধরনের রেফারেন্স স্টাইল আছে, তাই না? তাহলে এমএলএ তে দেখো কেমন করে লেখা আছে, আমার নামটাকে ডিরেক্ট কিন্তু গৌতম দাস লিখে নি, তাই না? কি লিখেছে, দাস গৌতম, অর্থাৎ টাইটেলটা আগে তারপরে নাম। অ্যান্ড মানে আমি একা লিখিনি, এটা আমার ম্যাডামের সাথে এটা লেখা আছে, ম্যাডামের নাম এখানে দেওয়া আছে দেখো, অ্যান্ড কবিতা লেপচা, অর্থাৎ ম্যাডামের নামটা এখানে তোমার যে তোমার ডিরেক্টলি লেখা আছে, যে তোমার কি বলে টাইটেলটা আগে এবং নামটা পরে এরকম দেওয়া নেই, মানে ফার্স্ট অথার যিনি হবেন তার টাইটেলটা আগে নামটা পরে, কিন্তু সেকেন্ড অথারের নামটা আগে টাইটেলটা পরে। তারপরে আছে দেখো এই টাইটেলের নাম, অর্থাৎ আমার যে আর্টিকেলটা আছে এই আর্টিকেলের হচ্ছে নাম কি, এত বড় নাম, অ্যাপ্লিকেশন অফ লজিস্টিক রিগ্রেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি রেশিও মডেলস ফর ল্যান্ডস্লাইড সাসেপ্টিবিলিটি ম্যাপিং ইন রেলিকোলা রিভার বেসিন অফ দার্জিলিং হিমালয়া ইন্ডিয়া। তাহলে নামটা থাকবে, তাহলে প্রথমে অথারের নাম থাকবে, তারপরে কি থাকবে, আমার যে আর্টিকেলস বা জার্নালস বা যদি বই থাকতো তাহলে সেই বইটার নাম হতো এখানে, হ্যাঁ। এবং তারপরে কি থাকবে দেখো, এসএন অ্যাপ্লাইড সায়েন্সেস, অর্থাৎ আমি যে জার্নালে পাবলিশ করেছি সেই জার্নালটার নাম কি, এসএন অ্যাপ্লাইড সায়েন্সেস, স্প্রিঞ্জার নেচার অ্যাপ্লাইড সায়েন্সেস বলে একটা জার্নাল আছে, ইন্টারন্যাশনাল জার্নাল, তো সেই জার্নালে পাবলিশ করা আছে, সেইটা লেখা আছে। তারপরে এখানে ভলিউম আছে, ভলিউমের পরে এখানে সাল আছে, এবং 1453 এটা সম্ভবত পৃষ্ঠা নাম্বার, হ্যাঁ। তাহলে সেই পৃষ্ঠা নাম্বার থেকে আমার তোমার হচ্ছে পৃষ্ঠা নম্বরে আমার এই আর্টিকেলটা ছাপানো আছে, তার ডিটেলসটা এখানে দেওয়া আছে। এটা এমএলএ স্টাইল, হ্যাঁ। এটাকেই যদি এপিএ স্টাইল দেখো, তাহলে এখানে কি আছে দেখো, দাস জি, তার মানে গৌতম এই নামটাও কিন্তু ফুল নেম কিন্তু এখানে নেই, অর্থাৎ আমার নামের ফার্স্ট যে লেটার সেই লেটারটা কিন্তু এখানে দেওয়া আছে, এবং টাইটেলটা আগে হচ্ছে, টাইটেলটা কমপ্লিটলি থাকবে, এবং নামের ফার্স্ট যে লেটার সেটা ক্যাপিটাল লেটারে থাকবে। অ্যান্ড কি বলা আছে, লেপচা কে, অর্থাৎ কবিতা ম্যাডামের তোমার হচ্ছে নামটা, কবিতার কে এখানে নেওয়া আছে, এবং টাইটেলে লেপচা, এটা টোটাল নামটাই কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে ব্র্যাকেটে আছে কি 2019, অর্থাৎ 2019 সালে পাবলিশ করা হয়েছে এই আর্টিকেলটা, তাই এখানে 2019 সাল এখানে দেওয়া আছে। তারপরে একটা ডট আছে, এই ডট গুলোও তোমাকে দিতে হবে যখন তোমরা আর্টিকেল ছাপাবে, তখন এই ডট গুলোও যদি তোমার মিসিং হয় তোমার লেখনীতে, তাহলে কিন্তু সেই আর্টিকেলটা রিজেক্ট হয়ে যাবে, বা তোমাকে কিন্তু মডিফিকেশনের জন্য পাঠাবে, যে এই ডটটা আপনি কারেকশন করুন, সেটা হলুদ কালার দিয়ে হোক
বা যে কোনো করে মার্ক করে হোক তোমাকে সেই মার্কিংটা দিয়ে দেবে। তখন তোমাকে সেখানে একটা ডট দিয়ে তারপর আবার পাঠাতে হবে। তারপরেই কিন্তু ওরা তোমার এই লেখনী যেটা তুমি ছাপাতে চাইছো সেইটা কিন্তু ছাপানো হবে। হ্যাঁ, তাহলে এই ডট গুলো যেখানে যেরকম আছে তোমাকেও কিন্তু সেই রকম করেই সাইটেশন করতে হবে বা রেফারেন্সিং করতে হবে, তাহলেই অ্যাকসেপ্ট হবে, না হলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। এটা তোমার রেফারেন্সিং করলেই যে অ্যাকসেপ্ট হবে তার কোনো মানে নেই। তোমার ধরো লেখার মধ্যে কোনো কোয়ালিটি নেই, ভুলভাল লিখেছো, সেন্টেন্সের কোনো ঠিক নেই, তখন কিন্তু তোমার আর্টিকেলস কিন্তু পাবলিশড হবে না। হ্যাঁ, রেফারেন্সিং তুমি যতই ভালো করো না কেন তখন কিন্তু ছাপানো হবে না, মানে ইন্টারনেটে পাবলিশড হবে না। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে এসএন অ্যাপ্লাইড সায়েন্সেস যেটা উপরেও ছিল তোমার জার্নালটার নাম, তারপরে ভলিউম নাম্বার থাকে এবং 1453 এই যে পৃষ্ঠা নাম্বার এইটা থাকে। এটাও শিকাগো স্টাইলে এরকম হয়, তোমরা এটা দেখবে পরে। আমি যেমন করে দেখালাম যে গুগল স্কলারে গিয়ে যে কোনো একটা আর্টিকেল যেটা তুমি সাইট করতে চাইছো তাকে লিখে সেটাকে কি করে লেখা যায় এই ফরম্যাট গুলো তুমি গুগল স্কলারে গিয়ে কিন্তু ইজিলি দেখতে পাবে। এইটা নিয়ে আর কোনো সমস্যা আছে? এটা নিয়ে না স্যার। আচ্ছা, এই যে দেখো বিপ টেক্সট, এটাকে ধর আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে দেখো যে কোনটা কি জিনিস। হ্যাঁ, টাইটেল, টাইটেল মানে কি আর্টিকেলটার টাইটেল, এখানে টাইটেলটা দেওয়া আছে। অথারের নাম কি দাস গৌতম অ্যান্ড লেপচা কবিতা। জার্নালের নাম কি এসএন অ্যাপ্লাইড সায়েন্সেস দিয়ে দিয়েছে। ভলিউম কত, ভলিউম হচ্ছে 1, ভলিউমের নাম্বার কত 11, পেজেস কত 1453 নম্বর যে পেজ, সেখানে এই আমার যে আর্টিকেলটা আছে সেটা সেই জার্নালে ছাপানো আছে। ইয়ার কত 2019, পাবলিশারের নাম কি স্প্রিঞ্জার। তাহলে তুমি ওই যে তোমার বিপ টেক্সট বলে যে অপশনটা ছিল সেখানে ক্লিক করেও তুমি দেখতে পারো যে কোনটা কি জিনিস। তাহলেও তুমি ইজিলি যে কোনো ধরনের একটা আর্টিকেল যেটা তোমার কাছে পিডিএফ ফরম্যাটে আছে সেটা তুমি কিন্তু নিজে নিজেই কিন্তু ওয়ার্ডে গিয়ে তুমি কিন্তু সেই রেফারেন্সিংটা করতে পারবে বা সাইটেশনটা করতে পারবে। আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে, না হয়নি বলো? হয়েছে? কিছুই বলে না রে ভাই, না হলে বলো, হলেও বলো। হ্যাঁ স্যার, বুঝতে স্যার পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবে, একজন বলবে অন্তত। ঠিক আছে, এইবার চলে আসি যেটা আমরা দেখলাম তোমার গুগলে বা ইন্টারনেটে, সেটাকে এখানে জাস্ট লেখা আছে দেখো, এপিএ অনলাইন ম্যাগাজিন সাইটেশন, অর্থাৎ রেফারেন্সিং তুমি কিভাবে এপিএ স্টাইলে করবে। তাহলে এখানে কি আছে দেখো, স্কুম জে অর্থাৎ টাইটেল আগে, তারপরে নামের যে তোমার ক্যাপিটাল মানে নামের ফার্স্ট যে তোমার লেটার সেটাকে ক্যাপিটাল লেটারে দেওয়া আছে, তারপরে ডট হবে। এখানে বলা আছে দেখো অথার ফার্স্ট ইনিশিয়াল সেটা থাকবে, তারপরে ডট হবে, তারপরে কি থাকবে, এবার যদি আরো একটা অথার থাকতো তাহলে এখানে অ্যান্ড থাকতো এবং সেই অথারের টাইটেল আগে, তারপরে কমা দিয়ে আমরা ওই সেকেন্ড অথারের ফার্স্ট ইনিশিয়ালটা দিয়ে ডট দিতাম। হ্যাঁ, তারপরে তোমার এই যে পাবলিকেশন যে ডেট আছে 2020, সেপ্টেম্বর 10, কোন মাসে কোন তারিখে আছে সেটাও আমরা এখানে এইরকম করে দিয়ে দেব। আর্টিকেলের টাইটেলটা তারপরে থাকবে, যেমন এখানে আছে এক্সপ্লোরেশনস অফ মানে জিন্স, তাহলে এটা হচ্ছে আর্টিকেলের টাইটেল, এটা থাকবে, তারপরে একটা ডট হবে, তারপরে কি থাকছে পাবলিকেশনস, দ্য নিউ ইয়র্ক, দ্য নিউ ইয়র্কার, এটা হচ্ছে পাবলিকেশনের নাম, এবং তারপরে এখানে ইউআরএল দিয়েছে, অর্থাৎ এখানে ক্লিক করলেই আমরা ডিরেক্টলি ওই ম্যাগাজিনে পেয়ে যাব। তাহলে এইভাবেই আমরা নর্মালি কি করে থাকি, একটা বইকে হতে পারে, একটা তোমার হচ্ছে কি বলে আর্টিকেলস হতে পারে, যে কোনো ধরনের একটা ওয়েব পেজ হতে পারে, হ্যাঁ, যে কোনো ধরনের একটা তোমার হচ্ছে আহ, যেটা নিউজ আর্টিকেল আর কি, সেগুলোকেও আমরা একই রকম করে কিন্তু সাইটেশন এপিএ স্টাইলের মাধ্যমে কিন্তু করতে পারি। তাহলে এই ছিল আজকে আমাদের টোটাল বিষয়বস্তু। আমরা কোন কোন বিষয়গুলো শিখলাম আর একটু ওই টাইটেলটা বের করে আমি জাস্ট বলে আজকের ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, তাহলে এটাও আমরা আপাতত শিখে গেলাম। তাহলে কি কি শিখলাম, আমরা আজকে শিখলাম পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানলাম, এবং কি করে টাইটেল পেজ তৈরি করতে হয় সেই সম্পর্কে একটা আইডিয়া পেলাম, কি করে আমরা স্লাইডগুলোতে টেক্সট লিখবো সেটা আমরা শিখলাম, টেক্সট কি করে ইনসার্ট করব অর্থাৎ কপি করে পেস্ট কি করে করব সেটা শিখলাম, এবং আমরা কি করে এডিটিং করব, ফন্টের কালার নেব, ফন্টের সাইজ কি করে বড় করব, এগুলো তো নর্মালি তোমার বাকিগুলোতে যেমন টাইটেল পেজে যেমন এগুলো তো একই ফরম্যাটে চলবে। হ্যাঁ, কি করে ইমেজ আমরা অ্যাড করব সেগুলো শিখলাম,
ইনসার্টিং টেবিলস, কি করে আমরা টেবিলস গুলোকে অ্যাড করব, টেবিলস গুলো ম্যানুয়ালি আমরা এখানে অ্যাড করে সেখানে তোমার রিটেন ফর্মে আমরা লিখতেও পারি, যেমন করে আমরা খাতার মধ্যে লিখি ঠিক তেমনি এক্সেলে বা ওয়ার্ডে কোনো একটা টেবিল আছে সেটাকেও আমরা ডিরেক্টলি এখানে তুলতে পারি, সেটা আমরা শিখলাম। চার্টস গুলো কি করে ইনসার্ট করব সেটা আমরা শিখলাম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও করা যায়, আবার এক্সেল থেকে হোক বা ওয়ার্ড থেকে হোক পেস্টও করা যায়। ইনসার্টিং ভিডিওস, অর্থাৎ কি করে আমরা এই পাওয়ার পয়েন্টে ভিডিও নিয়ে আসতে পারি সেটাও আমরা শিখলাম। যে পড়ার বিষয়গুলো, যেগুলো জানার বিষয়, সেগুলো আমরা এই পাওয়ার পয়েন্টে আমরা ইনসার্ট করতে পারি। এবং আলটিমেটলি 3D মডেলস কি করে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যেগুলো ইনবিল্ড আছে সেই মডেলগুলোকে আমরা ইনসার্ট করতে পারবো সেটাও কিন্তু আমরা শিখে নিলাম। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা শিখলাম, এটা যারা জিওগ্রাফি নিয়ে ফার্দার স্টাডি করব তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা রিসার্চে আমরা যেতে চাইছি তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে কি করে আমরা রেফারেন্সিং করব। এবং রেফারেন্সিং কি জিনিস সেটা যেমন বুঝলাম, এর ফরম্যাটিংটা কেমন ধরনের হয় সেটাও বুঝলাম, এবং আমরা কোনটা নর্মালি ইউজ করে থাকি সেটাও আমরা শিখলাম, এবং তার ধরনটাও শিখে গেলাম, তাই তো? বলো এবার কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। হ্যাঁ, আছে কোনো সমস্যা? না স্যার। কোনো কোয়ারিজ যদি থাকে বলতে পারো। হ্যাঁ, নেই তাই তো? ঠিক আছে, না স্যার, বুঝতে পেরেছি। তাহলে আজকের মতো এখানেই থাকলো। হ্যাঁ, এবার তোমরা কাজ করতে গিয়ে যদি কোথাও সমস্যায় পড়ো, যে কোনো একটা কোয়ারিজ তোমার মনের মধ্যে জাগলো যে এই জিনিসটা যদি আমি শুনিনি তাহলে ভালো হবে, তাহলে তুমি আমাকে ফোন করতে পারো, বা যদি ডিপার্টমেন্টে আসো ল্যাপটপ নিয়ে, বা আমার ল্যাপটপেও আমি তোমাদের সেটা দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, বুঝে গেল? ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাকলো। সবাইকে শুভরাত্রি, আবার পরে দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে।